এটা হচ্ছে অ্যাডভার্স পজিশন থেকে কোয়েশ্চেন। আর আরেকটা হচ্ছে গিয়ে ফ্রি হোল্ড কোভনেন্ট। পরীক্ষায় যদি এই দুইটা চ্যাপ্টার থেকে পিকিউ আসে, আমরা এগুলা যেন অ্যাটেম্প্ট করতে পারি। ফ্রি হোল্ড কোভনেন্ট আর হচ্ছে অ্যাডভার্স পজিশন। আর এই দুইটা চ্যাপ্টার কিন্তু দুইটার জন্যই ইম্পর্টেন্ট, খেয়াল রাখতে হবে যে অনেক সময় দেখা গেল যে এসএও দিতে পারে, এই জন্য এসএর জন্য এগুলা যেরকম ইম্পর্টেন্ট, পিকিউর জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, দুইটা চ্যাপ্টারই পিকিউ ইকিউ দুইটার জন্য ইম্পর্টেন্ট। তাহলে অ্যাডভার্স পজিশন এবং ফ্রি হোল্ড বা অন্যান্য যে চ্যাপ্টার্সগুলো থাকবে, যেমন আমরা লিজ লাইসেন্সের জন্য যেরকম একটা নাটশেল দেওয়া হয়েছিল, লিজ অ্যান্ড লাইসেন্স। হ্যাঁ, লিজ অ্যান্ড লাইসেন্সের জন্য একটা নাটশেল দেওয়া ছিল। ঠিক আছে, এরকম যেটা করতে হবে প্রত্যেকটার জন্য তো আর এরকম নাটশেল প্রিপেয়ার করা সম্ভব না। আমি দেখাই দিব যে তুমি কিভাবে অ্যাডভার্স পজিশনের জন্য এরকম একটা নাটশেল প্রিপেয়ার করতে পারো। হ্যাঁ, নাটশেল, অথবা তুমি বলতে পারো যে এটা একটা অ্যান্সার স্ট্রাকচার, যে আমি পরীক্ষায় কোশ্চেন আসলে আমি কি কি ধাপে আগাবো জিনিসটা নিয়ে। অ্যাডভার্স পজিশনের জন্য এরকম, তারপরে হচ্ছে গিয়ে প্রোপ্রাইটারি স্টপেলের জন্য এরকম একটা অ্যান্সার স্ট্রাকচার। ঠিক আছে, তারপর এক্সপ্রেস কোওনারশিপ, এটার জন্য তোমার এরকম একটা অ্যান্সার স্ট্রাকচার। তারপর ইমপ্লয়েড কোওনারশিপ, আমি যে এইভাবে করব সলভিংটা। আর ফ্রি হোল্ডের জন্য আমি মনে হয় লাস্ট ক্লাসে দেখাই দিছিলাম যে ফ্রি হোল্ডের অ্যান্সার স্ট্রাকচারটা কিরকম হবে। ফ্রি হোল্ড কভনেন্টের অ্যান্সার স্ট্রাকচার, এই যে তোমার স্টেপ 1 কিভাবে তুমি লিখবা, স্টেপ 2 কিভাবে লিখবা, প্রোপ্রাইটারি স্টপেলও এরকম দেখানো আছে কিন্তু। তাহলে ফ্রি হোল্ড কভনেন্টেরও অ্যান্সার স্ট্রাকচার। কোন কোন ধাপে তুমি যাবা এই চ্যাপ্টার্সগুলোর জন্য, ঠিক আছে, তাহলে এগুলো তোমার খেয়াল রাখতে হবে। তো অলরেডি প্রোপ্রাইটারি স্টপেলেরটা গিভেন, মানে দেওয়া আছে সম্ভবত, স্টেপ 1 2 3 4 কিভাবে তুমি প্রোপ্রাইটারি স্টপেলের টা লিখবা, রিপ্রেজেন্টেশন, রিলায়েন্স, ডেট্রিমেন্ট, আনকনশনেবিলিটি লেখার পর রেমিডিটা কিভাবে লিখবা দেওয়া আছে। আর তোমার এই দুইটা দেওয়া নাই, তবে এক্সপ্রেস ওনারশিপের যতই অ্যান্সার স্ট্রাকচার করা হোক না কেন, ওই সেভারেন্সের ইস্যুগুলোর জন্য দেখা যায় যে একটু ইয়ে করতে হয় আর কি। এটা তারপরও এটা ইয়ে করা যাবে। ইমপ্লয়েড ওনারশিপ, এটা একটু ইয়ে দিতে হবে। এটা প্রিপেয়ার্ড, এটা শুধু আমি দিয়ে দিব গ্রুপে, টু বি গিভেন, এটা প্রিপেয়ার্ড আছে, এটা শুধু ফটোকপি করে দিয়ে দিতে হবে। আর অ্যাডভার্স পজিশনটাও এটা তোমার অলমোস্ট প্রিপেয়ার্ড, টু বি গিভেন। এটা কিছু ঘষা মাজার কাজ আমার বাকি আছে, এটা শেষ করলে এটা দিয়ে দেওয়া যাবে। ফ্রি হোল্ড কোভনেন্টটা ডান, অ্যাডভার্স পজিশনেরটা হচ্ছে ফরম্যাট অ্যান্সার, কিন্তু এখানে কিছু ইয়ে করতে হবে আর কি, আরেকটু ছোট করতে হবে জিনিসটা। ঠিক আছে, এই তো 5টা, নাকি আর কোনো চ্যাপ্টার আছে? অ্যাডভার্স পজিশন, প্রপার্টিজ, ওনারশিপ, প্রপার্টিজ স্টপল, আর যদি কেউ ইজমেন্টটা করে। হ্যাঁ, ফ্রি হোল্ড কোভনেন্ট যেরকম আমরা 2টা ক্লাসে কমপ্লিট করেছি, ইজমেন্টটাও আমরা 2টা ক্লাসে আমাদের কমপ্লিট হয়ে যাবে। এটাও অত কমপ্লিকেটেড কিছু না। ঠিক আছে, আরেকটা তো আমাদের হয়ে গেল, 7 নাম্বার তো আছেই, লিজ অ্যান্ড লাইসেন্স। এর থেকে বেশি প্রিপারেশন নেওয়াটা তোমার প্রয়োজনই নাই, কারণ তুমি অবশ্যই কমন পেয়ে যাবে।
তাহলে তোমার তখন আর ইজমেন্টটা না করলেও চলবে। ঠিক আছে, তোমার যদি লিজ লাইসেন্সটা করা থাকে আর হচ্ছে অ্যাডভার্স পজেশন, প্রোপ্রাইটারি স্টপল, এক্সপ্রেস ওনারশিপ, ইমপ্লয়েড ওনারশিপ, তাহলে তুমি ফ্রি হোল্ড কোভেনেন্ট করলে ইজমেন্ট করবা না, ইজমেন্ট করলে ফ্রি হোল্ড কোভেনেন্ট করবা না। ঠিক আছে, তো এইভাবে তোমাকে প্রিপারেশনটা নিতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন অ্যাডভার্স পজিশন সলভিং এর সময় আমাদের কি কি জিনিসগুলো খেয়াল রাখতে হবে, যে তোমার একটা যখন তুমি অ্যান্সার স্ট্রাকচার প্রিপেয়ার করবা তখন তোমার প্রথমে থাকতে হবে হচ্ছে একটা ইন্ট্রোডাকশন, যে তোমার দ্য গিভেন কোয়েশ্চেন ডিলস উইথ, হ্যাঁ, দ্য গিভেন কোয়েশ্চেন ডিলস উইথ অ্যাডভার্স পজিশন। তারপরে তুমি এক্সামিনারকে ডিফাইন করে দিবা যে হোয়াট ইজ অ্যাডভার্স পজিশন। যে অ্যাডভার্স পজিশন হচ্ছে হোয়ার এ পারসন হু ইজ নোন অ্যাজ এ স্কোয়াটার অর ট্রেসপাসার claims rights over another person's land through long use of that land, having used that land without the permission of the owner। ঠিক আছে, তুমি এখানে এরকম একটা ডেফিনেশন তুমি মেনশন করে দিলা, তাহলে এক্সামিনার ক্লিয়ার হয়ে গেল যে তোমার অ্যাডভার্স পজিশনের ডেফিনেশন বা এলিমেন্টসটা কি। তারপরে বলতে হবে যে অ্যাডভার্স পজিশনের ক্ষেত্রে বার্ডেন অফ প্রুফটা হচ্ছে গিয়ে স্কোয়াটারের উপরে। স্কোয়াটারকে তোমার কয়েকটা জিনিস দেখাতে হবে, যে সে ওই জমির ফ্যাকচুয়াল পজিশনে ছিল এবং তার ইন্টেনশন ছিল হচ্ছে গিয়ে ল্যান্ডটাকে পজেস করার, ইন্টেনশন ছিল টু পজেস, ফ্যাকচুয়াল পজিশন, ইন্টেনশন টু পজেস, এবং এটা ছিল ওনারের অনুমতি ছাড়া, অ্যাডভার্স ছিল এবং সেই ল্যান্ডের পজিশনে ছিল ফর এ সাফিসিয়েন্ট লেন্থ অফ টাইম। তাহলে এই যে জিনিসগুলো সে যদি প্রমাণ করতে পারে, আমি ফ্যাকচুয়াল পজিশনে ছিলাম, ইন্টেনশন টু পজেস ছিল, অনুমতি ছাড়া ছিলাম, এবং আমি আনরেজিস্টার্ড ল্যান্ড হলে 12 বছর ছিলাম, রেজিস্টার্ড ল্যান্ড হলে অক্টোবর 2003-এর আগে হলে আমি 12 বছর ছিলাম, 3-এর পরে হলে 10 বছরে ছিলাম, তাহলে সে অ্যাডভার্স পজিশন ক্লেম করতে পারবে। তারপরে বলবো যে আমি এই ম্যাটার্সগুলো আমি ক্রোনোলজিক্যাল ম্যানারে আমি ডিসকাস করব। তো প্রথমে আসে হচ্ছে ফ্যাকচুয়াল পজিশন। ফ্যাকচুয়াল পজিশনের বলতে যেটা বোঝায় সে কি ল্যান্ডের কন্ট্রোলটা নিয়েছিল কিনা। তাহলে বলতে হবে যে দ্য কোয়েশ্চেন ইজ ওয়েদার, তার কি ল্যান্ডের উপর তার মানে কন্ট্রোলটা ছিল কিনা, সে কি ল্যান্ডের ফিজিক্যাল পজিশনে সে ছিল কিনা। এটার জন্য তুমি উইলিয়ামসন, আশারুড, পাওয়েল অ্যান্ড ম্যাকফার্লিন তুমি কয়েকটা কেস দিয়ে দিবা। তুমি বলবা যে এটা কোর্ট অনেক সময় কিউমুলেটিভ টেস্ট দেখে যে কতগুলা কাজ সে করছে, ল্যান্ডের আয়তনের উপর ডিপেন্ড করবে। টেম্পোরারি ট্রিভিয়াল অ্যাক্ট করলে এটা ফ্যাকচুয়াল পজিশনের জন্য সাফিসিয়েন্ট হবে না, যে ঘোড়াকে ঘাস খাওয়াইতে নিয়ে গেছে একটা ল্যান্ডে, পরে ক্লেম করে ফেললো ল্যান্ড, দ্যাট উইল নট বি সাফিসিয়েন্ট। সে কি রাইটটা ওপেনলি এক্সারসাইজ করেছে কিনা, সবার সামনে এক্সারসাইজ করেছে কিনা, এই জিনিসগুলো কোর্ট দেখবে। এবং যদি মাল্টিপল মোটিভ থাকে, হ্যাঁ, তাহলেও কোর্ট বলবে যে ইট উইল বি সাফিসিয়েন্ট ফর ফ্যাকচুয়াল পজিশন। তাহলে এটা হচ্ছে স্কোয়াটারের উপরে বার্ডেন, যেটা একটু আগেই বলা হয়েছিল। এবং মোটামুটিভাবে ল্যান্ডের মধ্যে যদি সে অন্য কাউকে ঢুকতে না দেয়, ল্যান্ডটা যেই পারপাসে ইউজ করা পসিবল জেনারেলি শুধু সেই পারপাসে ল্যান্ডটাকে সে ইউজ করে, তখনই আমরা ধরে নিতে পারবো যে দ্য পারসন ওয়াজ ইন ফ্যাকচুয়াল পজিশন অফ দ্য ল্যান্ড। ঠিক আছে, তাহলে এখানে তুমি এই জিনিসটা এভাবে দেওয়া আছে। আবার তুমি চাইলে এটাকে শর্ট করেও, তুমি যদি পরীক্ষার সময় টাইপিং স্পিড কম থাকে, তাহলে তুমি শর্ট ভার্সনটাও কিভাবে লেখা যায় ফ্যাকচুয়াল পজিশনের ক্ষেত্রে, ওইটাও এখানে দিয়ে দেওয়া আছে। তারপরে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ইন্টেনশন টু পজেস। দ্য নেক্সট রিকোয়ারমেন্ট ইজ টু এস্টাবলিশ দ্য স্কোয়াটার হ্যাড দ্য ইন্টেনশন টু পজেস দ্য ল্যান্ড। ঠিক আছে, ফ্যাক্টটা একটু এখানে ডিসকাস করে দিবা। তারপর ইন্টেনশন টু পজেসের ডেফিনেশন বাকিংহামশায়ার কাউন্টি কাউন্সিল এন্ড মোরেন কেসে কিভাবে দিয়েছে, পাই ভার্সেস গ্রাহাম কেসে কিভাবে দিয়েছে, এটা তুমি মেনশন করে দিবা। ইন্টেনশন টু পজেস থাকলেই হবে, ইন্টেনশন টু ওন থাকার দরকার নেই। সে যদি মনে করে যে আমি ওনারের পারমিশন নিয়ে আসছি, অথবা ওনার যদি আসলে অ্যাকচুয়ালি পারমিশন দিয়ে থাকে, অথবা সে যদি ইন রাইটিং অ্যাকনোলেজ করে থাকে যে আরেকজন ওনার আছে, তাহলে এখানে ইন্টেনশন টু পজেস নাই। আর তার যদি শুধু নলেজে থাকে দ্য ল্যান্ড বিলংস টু অ্যানাদার, আমি তার কাছ থেকে তোমার লাইসেন্স নেওয়ার জন্য চেষ্টা করতে পারি,
লিজ নেওয়ার জন্য চেষ্টা করতে পারি, পেমেন্ট নিয়ে বার্গেন করতে পারি, ইট ডাজ নট মিন যে তার ইন্টেনশন টু পজেস নাই, তার ইন্টেনশন টু পজেস আছে। সে শুধুই মাথায় আছে যে আমি লাইসেন্স অথবা লিজ চাইলে নিতে পারবো, বার্গেনিং করতে পারবো, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। কয়েকটা এক্সট্রা পয়েন্ট পরীক্ষার সময় আসতে পারে, এটা এখানে দিয়ে দেওয়া আছে যে ডুয়েল মোটিভ কি সাফিসিয়েন্ট হবে কিনা, তারপরে ওনারের অনুমতি নিয়ে আছি ভাবলে ইন্টেনশন টু পজেস প্রুফ করা যাবে কিনা, হ্যাঁ, এই জিনিসগুলা এখানের মধ্যে এক্সট্রা পয়েন্ট হিসেবে আছে। যে সে যদি প্রিপেয়ার্ড থাকে যে আমাকে লাইসেন্স বা লিজ দিলে আমি লাইসেন্স বা লিজ নিব, তাও কিন্তু ইন্টেনশন টু পজেস আন্ডারমাইন্ড হবে না, রিটেন অ্যাকনোলেজমেন্ট করলে আবার আন্ডারমাইন্ড হয়ে যাবে। এগুলো আমরা সবগুলোই পড়েছি। ওনার যদি ফিউচার পারপাসে রেখে দেয়, তার মানে এই না যে সে ইমপ্লাইড পারমিশন দিয়ে দিছে স্কোয়াটারকে। পারমিশন দিলে শুধুমাত্র এক্সপ্রেস পারমিশন দিয়ে অ্যাডভার্স পজিশনে স্টপ করা যাবে। বিসিসি ভার্সেস মোরেন কেস, বিউলেন অ্যান্ড পালমার কেস, এই জিনিসগুলো ইমপ্লাইড লাইসেন্সে যে ডকট্রিন লি ভার্সেস জ্যাক কেসে যেটা ছিল, এটা এখন ওভাররুলড হয়ে গেছে। আর পারমিশন যদি দিয়ে থাকে, অবশ্যই এটা রিটেন পারমিশন দিলে বা এক্সপ্রেস পারমিশন দিলে অ্যাডভার্স পজিশনে স্টপ করা যাবে। এক্সপ্রেস পারমিশন হলেই অ্যাডভার্স পজিশনে স্টপ করা যাবে। তারপরে যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে ওনারের অনুমতি ছাড়া ছিল কিনা, অ্যাডভার্স ছিল কিনা, এটা লিখে কোশ্চেনে অ্যাপ্লাই করে দিবে। তারপরে আমাদের ইস্যুটা হচ্ছে আমাদের 4 নাম্বার ইস্যু, যে সাফিসিয়েন্ট লেন্থ অফ টাইম। এখানে আমাদেরকে দেখতে হবে যে সাফিসিয়েন্ট লেন্থ অফ টাইম দেখার আগে কোর্ট যেটা দেখবে যে টাইমটা কখন থেকে স্টার্ট হবে। টাইমটা দুই জায়গা থেকে স্টার্ট হতে পারে, যেই দিন থেকে স্কোয়াটার ওনারকে জমি থেকে বের করে দিল, অথবা যেই দিন থেকে ও নিজেই চলে গেছে জমি থেকে, স্কোয়াটার এসে জমির দখলটা নিয়ে নিছে, ওইখান থেকে টাইমটা স্টার্ট হবে। আনরেজিস্টার্ড ল্যান্ডের ক্ষেত্রে আমাদের সময় দরকার হচ্ছে 12 বছর, কারণ এখানে অ্যাপ্লাই করে লিমিটেশন অ্যাক্ট 1980। 12 বছর পরে সে ল্যান্ড রেজিস্ট্রেশন অফিসে গিয়ে নিজের নামে ল্যান্ডটা রেজিস্ট্রেশন করতে চাইলেও বর্তমান আইনে তাকে রেজিস্ট্রেশন করে দিবে না, তাকে বলবে যে হ্যাঁ তোমাকে আমরা টাইটেল রেজিস্টার করতেছি, বাট এটা হবে হচ্ছে তোমার শুধু পজেসরি টাইটেল, কিন্তু তোমার এবসলিউট টাইটেল আনার জন্য আরো 12 বছর অপেক্ষা করতে হবে। আর 2003-এর আগে ডাইরেক্ট তার নামে রেজিস্ট্রেশনই করে দিত, মানে এবসলিউট টাইটেলই দিয়ে দিত। তারপরে আনরেজিস্টার্ড ল্যান্ডের ক্ষেত্রে কয়েকটা এক্সট্রা পয়েন্ট একটু মনে রাখতে হবে, যে এখানে যদি নর্মাল পার্সন হয় তাহলে 12 বছর, যদি ক্রাউনের ল্যান্ড হয় তাহলে তোমার 30 বছর, আর যদি সমুদ্রের পাশের জমি হয় তাহলে 60 বছর। এটা এক্সট্রা পয়েন্ট। তারপরে খেয়াল রাখতে হবে যে কখন টাইম স্টপ হয়ে যাবে। যেই দিন অ্যাকনোলেজমেন্ট করবে সেই দিনই টাইম স্টপ, নতুন করে আবার রান হবে। আর হচ্ছে ওনার যদি ডিমান্ড করে আমার জমি ছেড়ে দাও, তার মানে এই না যে অ্যাডভার্স পজিশনে স্টপ হয়ে যাবে। সে যতই জমি আশেপাশে আসুক, চিল্লাচিল্লি করুক, লোকজন নিয়ে আসুক, টাইম স্টপ হবে না। টাইম স্টপ হওয়ার জন্য স্কোয়াটারের বিরুদ্ধে মামলা করতে হবে, তার কাছ থেকে অ্যাকনোলেজমেন্ট আদায় করতে হবে, অথবা তাকে লাইসেন্স দিয়ে দিতে হবে, এক্সপ্রেস লাইসেন্স। ক্লিয়ার? আর আর আমরা তো দেখলাম সেকশন 15 অ্যান্ড 17, 12 বছরের পরে আনরেজিস্টার্ড ল্যান্ডার তোমার রিকভার করতে পারবে না ওনার। আর এফেক্টটা হচ্ছে যে আনরেজিস্টার্ড ল্যান্ডের যদি সে মালিক, তো 12 বছর পরে তো সে আউটই হয়ে গেল, স্কোয়াটার যখন এটার পজেসরি টাইটেল পাবে, এই ল্যান্ডের উপর অন্যদের যে ফ্রি হোল্ড কভেনেন্ট ছিল, অন্য লোকদের যে ইজমেন্ট ছিল, এগুলা দিয়ে সে বাউন্ড হবে। কারণ তুমি জমির মালিক হয়েছো ঠিকই থ্রু অ্যাডভার্স পজেশন বা পজেসরি টাইটেল পাইছো, বাট ইউ উইল বি বাউন্ড বাই থার্ড পার্টি রাইটস অফ ইজমেন্ট, তারপরে হচ্ছে ফ্রি হোল্ড কভেনেন্ট, ওগুলা দিয়ে তুমি বাউন্ড হবে। আর পজেসরি টাইটেলের ব্যাপারটা আমি এখানে শর্ট করে বলে দিছি। আরেকটা হচ্ছে যে যদি এটা রেজিস্টার্ড ল্যান্ড হয় কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে 12 বছর 2003-এর আগে, তাহলে কি হবে? তাহলে এখানে অ্যাপ্লাই করবে এলআরএ 1925। এলআরএ 1925-এ বলা আছে অ্যাডভার্স পজিশনের জন্য 12 বছরই লাগবে। 12 বছর পরে ল্যান্ড রেজিস্ট্রেশন অফিসে ওএন নামে যে, যদিও টাইটেলটা রেজিস্টার করা আছে, বাট তার কাছে শুধু থাকবে লিগ্যাল টাইটেল, এই জমি ভোগ করার অধিকারটা, ইকুইটেবল টাইটেলটা স্কোয়াটারের কাছে চলে যাবে। এটা বলা আছে হচ্ছে সেকশন 70 সাবসেকশন 1 এবং সেকশন 75। সেকশন 75 বলে দিচ্ছে
যে আমাদের এল এই ল্যান্ডটাকে হোল্ড করবে হচ্ছে অ্যাজ এন ওভার মানে অ্যাজ এ মানে ট্রাস্টি ফর দ্য স্কোয়াটার, মানে আফটার 12 বছর ও এর জমি আর ভোগ করার অধিকার তার থাকবে না, সে ট্রাস্টি হিসেবে স্কোয়াটারের জন্য এটাকে হোল্ড করবে সেকশন 75। আর এই এস এর রাইটটা হয়ে যাবে তখন একটা ওভার রাইডিং ইন্টারেস্ট, এস এর রাইটটা ও এর রাইটটাকে সুপারসিড করে যাবে। এখন যদি এরকম হয়, একটা লোক যদি বলে যে আমার তো অ্যাডভার্স পজিশন কমপ্লিট হয়ে গেছিল 2002 সালেই, আমি এই জমির মধ্যে আসি হচ্ছে ফ্রম 1980, আমার ওইখানে 2002 সালের আগে আমার 22 বছর হয়ে গেছে, কিন্তু আমি ল্যান্ড রেজিস্ট্রেশন করতে আসি নাই, কারণ এতদিন পর্যন্ত আমাকে কেউ বাধা দেয়নি, কিন্তু আমার 12 বছর কমপ্লিট হয়ে গেছে 2002 সালের অনেক আগেই আমার কমপ্লিট হয়ে গেছে। এই লোক যদি এখন ল্যান্ড রেজিস্ট্রেশন অফিসে যায় তাহলে কি হবে? তাহলে এখানে এই সুযোগটা 2006 পর্যন্ত একটা সুযোগ দেয়া হয়েছিল যে যদি কোনো পার্সনের 12 বছর টাইমটা তোমার শেষ হয়ে যায় হচ্ছে 2002 সালের অথবা 2003-এর অক্টোবরের 10 তারিখের আগে, তাহলে তাদেরকে একটা সুযোগ দিয়েছিল যে 12 বছর হলে তোমাদের নামে রেজিস্ট্রেশন করে দেওয়া হবে। বাট এই সুযোগটা এখন আর নাই, এই সুযোগটা এখন আর সে ক্লেম করতে পারবে না, কারণ 2006 পর্যন্ত এই নিয়মটা ছিল যে তোমার অ্যাডভার্স পজিশনটা যদি 2003-এর অক্টোবরের 10 তারিখের আগে 12 বছর কমপ্লিট হয়ে যায় তাহলে তোমার নামে আমরা ডাইরেক্ট রেজিস্ট্রেশন করে দিব। কিন্তু এখন তো নতুন আইন কার্যকর হয়ে গেছে, তো নতুন আইন আসার পরে এখন যেটা হবে যে যখন একজন পার্সন একটা ল্যান্ডে সে যত বছরই থাকুক না কেন, 5 বছর মানে 10 বছর, 15 বছর, 20 বছর, 50 বছর, সে কখনোই ল্যান্ড রেজিস্ট্রেশন অফিসে গেলে তার নামে রেজিস্ট্রেশন করবে না। যখনই স্কোয়াটার যাবে টু দ্য ল্যান্ড রেজিস্ট্রেশন অফিস, ল্যান্ড রেজিস্ট্রেশন অফিস বলে দিবে যে আমরা নোটিশ পাঠাচ্ছি অরিজিনাল ওনারের কাছে, উনি যদি কনসেন্ট দেয় তোমার নামে রেজিস্ট্রেশন করে দিব, বাট উনি যদি কাউন্টার নোটিশ দেয় অথবা অবজেকশন দেয় তোমার নামে রেজিস্ট্রেশনটা হবে না। এবং ওনারের কাছে সময় থাকবে 90 ডেজ কোনো একটা রিপ্লাই দেওয়ার জন্য, হয় কনসেন্ট অথবা কাউন্টার নোটিশ অথবা অবজেকশন। কনসেন্ট দিয়ে দিলে তো স্কোয়াটার মালিক হয়ে গেল, আর কাউন্টার নোটিশ আর অবজেকশন দিলে জিনিসটা পোস্টপন্ড থাকবে। তখন আবার স্কোয়াটার ল্যান্ড রেজিস্ট্রেশন অফিসারকে রিকোয়েস্ট করতে পারবে যে আমি তিনটার একটা এক্সেপশনের মধ্যে তো পড়ি, এই তিনটার যে কোনো একটা এক্সেপশন যদি সে দেখাতে পারে, এক্সেপশন 1 হচ্ছে এখানে অ্যাপ্লাই করবে ইকুইটি প্রোপ্রাইটারি স্টপল, এখানে অ্যাপ্লাই করবে সাম আদার গুড রিজন, অথবা আমাদেরটা ছিল বাউন্ডারি ডিসপিউট। তিনটার যে কোনো একটা এক্সেপশনের মধ্যে পড়লে সে জমির মালিকানা ক্লেম করতে পারবে অবজেকশন অথবা কাউন্টার নোটিশ দেওয়ার পরেও। আর যদি অবজেকশন কাউন্টার নোটিশ দিছে ঠিকই, বাট পরবর্তীতে 2 বছরে কোনো গ্রাউন্ড, পরবর্তী 2 বছরের মধ্যে কোনো মামলা করে নাই স্কোয়াটারের এগেইনস্টে, আর স্কোয়াটার জমির মধ্যেই বসে আছে, তাহলে 2 বছর পরে আবার সে আসতে পারবে টু দ্য ল্যান্ড রেজিস্ট্রেশন অফিস। আর 2 বছর পরে যখন সে আবার আসবে তখন আর ল্যান্ড রেজিস্ট্রেশন অফিসার রিফিউজ করতে পারবে না। তাহলে আমাদের পরীক্ষার সময় এক্সেপশনস গুলো আসে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড এক্সেপশনস, বাউন্ডারি এক্সেপশনস, তারপরে হচ্ছে অবজেকশন কাউন্টার নোটিশ দিয়ে চুপচাপ বসেছিল, 2 বছর পরে আবার গেছে, তাহলে কিন্তু ল্যান্ড চলে যাবে হচ্ছে ইন দ্য নেম অফ দ্য তোমার স্কোয়াটার। এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর অ্যাডভার্স পজেসরের বিরুদ্ধে মামলা করা যায় হচ্ছে গিয়ে তোমার আন্ডার স্কোয়াটারের বিরুদ্ধে মামলা করা যায় হচ্ছে তোমার আন্ডার সেকশন 144, তাকে বলে, তাকে বলা যায় হচ্ছে যে তুমি তো ট্রেসপাসার, তুমি তো জমির মধ্যে অবৈধভাবে অনুপ্রবেশ করছো, তাহলে লেসপো অ্যাক্টের আন্ডারে তার বিরুদ্ধে কেস করা সম্ভব, ক্রিমিনাল অফেন্স হয়ে যাবে। আর এটার ক্ষেত্রে শর্ত হচ্ছে এটা একটা হতে হবে, তোমার রেসিডেন্সিয়াল প্রপার্টি হতে হবে, আর সে লিজি অথবা লাইসেন্সি হতে পারবে না। আর বেস্ট অ্যান্ড চিফ ল্যান্ড রেজিস্ট্রার কেসে বলে দিয়েছে যে একজন পার্সন যদি সে অ্যাডভার্স পজেসর হয়ে থাকে তার বিরুদ্ধে ক্রিমিনাল অ্যাকশন চালানো যাবে, কিন্তু তার যদি 12 বছর কমপ্লিট হয়ে থাকে আনরেজিস্টার্ড ল্যান্ডের ক্ষেত্রে সে মালিকানা ক্লেম করতে পারবে।
রেজিস্টার ল্যান্ডের ক্ষেত্রে যদি 10 বছর হয়ে থাকে সে এটার প্রসেসে গিয়ে সে কিন্তু এটার মালিক হয়ে যেতে পারবে। তার মানে ক্রিমিনাল অফেন্স আলাদা চলবে, কিন্তু ল্যান্ডের অ্যাডভার্স পজেসর হিসেবে টাইটেল পেতে তার কোনো ঝামেলা হবে না। আর হিউম্যান রাইটসের একটা পয়েন্ট আমরা লাস্টে এক লাইনে দিতে পারি যে পাই ভার্সেস ইউকে কেসে বলতেছে যে এটা হিউম্যান রাইটসের সাথে কনফ্লিক্টিং না। ঠিক আছে, এটা হিউম্যান রাইটসের সাথে কনফ্লিক্টিং না। তাহলে এরকম তুমি একটা স্ট্রাকচার, মানে শর্ট একটা স্ট্রাকচার করা থাকলে ভালো হবে। আচ্ছা, এখানে পুষ্পিতার প্রশ্ন হচ্ছে, ইফ কনসেন্ট গিভেন বাই ওনার বাই আ নোটিস উইল দ্য স্কোয়াটার হ্যাভ দ্য লিগ্যাল টাইটেল অফ দ্য কনসেন্ট নোটিশের মাধ্যমে দেওয়া, যদি যে রেজিস্ট্রেশন অফিস থেকে যদি ওনারকে একটা নোটিশ দেওয়া হয় আর কনসেন্টের মাধ্যমে যদি বলে দেয় যে স্কোয়াটার গেটস দ্য ল্যান্ড, তো সেক্ষেত্রে তো ইকুইটেবল আর লিগ্যাল টাইটেল দুইটাই স্কোয়াটার পাবে নাকি শুধুমাত্র ইকুইটেবল টাইটেলই পাবে? না, এই এলআরএ 2002 এর আন্ডারে লিগেল ইকুইটেবল টাইটেলের কোনো কিছুই বলা নাই, এটা অ্যাবলিশড। এটা এলআরএ 1925 এর সময় ছিল লিগেল ইকুইটেবল টাইটেল, এখন আর লিগেল ইকুইটেবল টাইটেল আলাদা বলে কিছু নাই। এখানে 2002 সালের আইনে বলা আছে যে যদি আমাদের স্কোয়াটার অ্যাপ্লাই করে টু দ্য ল্যান্ড রেজিস্ট্রেশন অফিস, যদি অ্যাপ্লাই করে টু দ্য ল্যান্ড রেজিস্ট্রেশন অফিস অ্যাটলিস্ট 10 বছর জমিতে থাকার পর, অ্যাটলিস্ট 10 ইয়ার্স থাকার পর, অ্যাটলিস্ট 10 ইয়ার্স পজেশনের পরে সে যদি অ্যাপ্লাই করে টু দ্য ল্যান্ড রেজিস্ট্রেশন অফিস, ল্যান্ড রেজিস্ট্রেশন অফিস যখন নোটিশ পাঠাবে টু দ্য ওনার, আর ওনার যদি নোটিশটা পাওয়ার পরে কনসেন্ট দিয়ে দেয় যে এস কে জমি দিয়ে দেন, তাহলে এস মালিক হয়ে যাবে, এস এর নামে তখন এই জমির টাইটেলই চলে আসবে। কনসেন্ট দিলে তখন ল্যান্ড রেজিস্ট্রেশন অফিসে এতদিন যে ও এর নামে ল্যান্ডটা রেজিস্টার্ড করা ছিল, ও এর নামটা কেটে দিয়ে এখানে এস এর নামটা বসানো হবে। এই হচ্ছে এটার অ্যান্সার। ব্যাপারটা কি বুঝতে পারছো জিনিসটা? ইয়েস স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, আর এই লিগ্যাল টাইটেল ইকুইটেবল টাইটেলের ব্যাপারগুলো ছিল হচ্ছে গিয়ে এলআরএ 1925 এর সময়, ওই সময় এটার ইস্যুটা ছিল, ওই সময় এটার ইস্যু ছিল, কিন্তু এখন আর এই লিগ্যাল ইকুইটেবল টাইটেলের ব্যাপারটা রাখা হয়নি। ঠিক আছে, তাহলে আমার এটা দেখানোর বিষয় হলো যে তোমার মানে নোটের মধ্যে কি কি পয়েন্টস গুলা থাকতে হবে, এটা তোমার বোঝানো যে এরকম একটা স্ট্রাকচার তোমার প্রত্যেকটা সাবজেক্টের করে নিয়ে যাওয়া উচিত। ঠিক আছে, যে এরকম একটা স্ট্রাকচার, নাটশেল অথবা অ্যান্সার স্ট্রাকচার, যেন পরীক্ষায় আমাকে লগুলা আমি রেডি পেয়ে যাই, আমাকে সাবজেক্ট গাইড, টেক্সট বুক, হ্যাঁ, আমার বিভিন্ন ডকুমেন্ট যেন সার্চ করা না লাগে। ছোট ছোট, একদম ছোট ছোট নোটস নিয়ে যেতে হবে। এই প্রত্যেকটার জন্য ধরো লিজ লাইসেন্সের জন্য 4 পেজ, অ্যাডভার্স পজিশন 4 পেজ, প্রপার্টিস লেভেল 4 পেজ, তাহলে আমার এই 7টা চ্যাপ্টারের জন্য আমার পিকিউর জন্য টোটাল নট মোর দেন 28 পেজেস। হ্যাঁ, মানে তোমার এরকম 28 পেজের আমার নোট থাকবে। তারপরে আমি পরীক্ষার সময় তো আলাদা করে ফেলবো। এক্সপ্রেস ওনারশিপ অ্যান্সার করলে শুধু এটার 4 পেজ আলাদা, ইমপ্লয়েড ওনারশিপের 4 পেজ আলাদা, যদি অ্যাডভার্স পজিশন কমন করে এটা 4 পেজ আলাদা, এরকম লিজ লাইসেন্স কমন করলে এটা আলাদা। ঠিক আছে, এইভাবে তুমি আলাদা করে ফেলবা। এখন অ্যাডভার্স পজিশনের আমরা একটা কোয়েশ্চেন প্রথমে সলভ করে ফেলি যে এটা কি আমাদের করা হয়েছিল কিনা। ইন 1985 এমব্রিজ হোমস, এটা কি করা হয়েছিল আমাদের কোয়েশ্চেনটা? ইমরান, সামিনা, সামিনাকে এটা করা হয়েছিল না মনে হয়। আচ্ছা, ইন 1985, হ্যাঁ, এমব্রিজ হোমস, এ কোম্পানি specializing in building executive style homes, purchased the registered title to an open piece of wasteland adjacent to Bird's Garden. তাহলে এমব্রিজ হোমস নামের একটা কোম্পানি 1985 যেটা করছে সেটা হচ্ছে যে তারা, a company specializing in building executive style homes purchased registered title
এক্সামিনার বলে দিচ্ছে যে জমির টাইটেলটা হচ্ছে রেজিস্টার্ড টু অ্যান ওপেন পিস অফ ওয়েস্ট ল্যান্ড, নাকি ওয়েস্ট ল্যান্ড অ্যাডজাসেন্ট টু বার্ডস গার্ডেন। তাহলে বার্ডের গার্ডেনের পাশেই তারা জমিটা পারচেজ করলো। Ebridge Homes regularly acquired land around UK and retained indefinitely until it had special capital and acquired necessary planning permission to develop the land. Ebridge Homes ইংল্যান্ডের বিভিন্ন জায়গায় জমি কিনে রাখে আর অ্যাপ্লাই করে লোকাল অথরিটির কাছে, যখন অনুমতি পায় তখন তারা বিল্ডিং এর কনস্ট্রাকশনের কাজ শুরু করে। তার মানে এটা তারা এমনি ওপেন ল্যান্ড হিসেবে রেখে দিচ্ছে। তাহলে ইন অটাম 1989, 85-এ কিনেছে, in autumn 1989, Bart told his neighbor Clem that as the wasteland was not being used by Ebridge Homes, he planned to turn into a garden. যে এটাকে আমি গার্ডেন হিসেবে করে ফেলি, ব্যবহার করি। The following spring, Bart removed all the stones, plowed the garden and spread fertilizer. He then let the land idle for a year to increase its fertility before starting to plant vegetables and flowers. তাহলে 89 এসে ঢোকার পরে পাথর টাথর গুলা ক্লিয়ার করলো, জমিটা একটু তোমার গাছ লাগানোর জন্য উপযোগী করলো, সার দিয়ে দিল, তারপরে হচ্ছে 1 বছর এটা ফেলে রাখলো জমিটা, যেন এটা চাষের জন্য উপযুক্ত হয়। In mid 1990s, Bart decided to keep chickens. He therefore erected a wooden gate and fence around the plot to ensure that they did not stray from the land. যে এই মানে মুরগিগুলো যেন বাইরে না আসে। তাহলে এই ল্যান্ডটাকে সে তোমার এই চিকেন রাখার জন্য ব্যবহার করতেছে, প্লাস গার্ডেন। কিছু কাজ সে শুরু করছে 1989-এ, আর কিছু কাজ সে শুরু করছে 1990-তে। তারপরে যেটা হলো যে ইন 2001, Matt, the chief executive of Embridge Homes, saw Bart gardening on the land. দেখলো যে বার্ড গার্ডেনিং করতেছে। Matt wrote to Bart indicating that Ebridge Homes were willing to authorize your use of the land without charge until such time as we ask you to leave. Annoyed, Bart did not reply and tore up the letter. Last month, after many years of delay, তাহলে লাস্ট মান্থ বলতে আমরা বোঝাতে পারি যে ফেব্রুয়ারি 2024, মার্চ 2024, বরচেস্টারশায়ার ডিস্ট্রিক্ট কাউন্সিল গ্র্যান্টেড Ebridge হোমস প্ল্যানিং পারমিশন। মানে তারা যদি বিভিন্ন জায়গায় জমি কিনে রাখে এবং তারা তোমার অপেক্ষা করতে থাকে কখন প্ল্যানিং পারমিশন পাবে, এখানে তারা প্ল্যানিং পারমিশনটা পেয়ে গেছে। Ebridge Homes decided it now has sufficient capital to start building development. Matt immediately emailed Bart to insist that he leaves the wasteland, যে তুমি জমিটা থেকে উঠে যাও। এখন আমাদের ইস্যু হচ্ছে যে অ্যাডভাইস বার্ট। আমরা যখন বার্টকে অ্যাডভাইস করব যে বার্ট যদি এই ল্যান্ডের ওনারশিপটা ক্লেম করতে চায়, ঠিক আছে, বার্ট যদি বলে যে আমি এই ল্যান্ডের ওনার, তাহলে বার্ট তো এই ল্যান্ডটা পারচেজ করেনি, পারচেজের থ্রুতে তো সে ওনার হচ্ছে না, সে Ebridge হোমসের কাছ থেকে এটা তো সে কিনে নেয় নাই, অথবা তারা তো এখানে তাকে গিফট হিসেবে দেয় নাই, নো সেল নো গিফট। তাহলে তার একটাই উপায় হচ্ছে এই জমির মালিকানা ক্লেম করার জন্য সে যদি দেখাতে পারে যে সে হচ্ছে এই জমির অ্যাডভার্স পজেসর। আমাদের ওই যে নোটটা যদি প্রিপেয়ার করা থাকে, আমরা বলে দিব যে দ্য গিভেন কোশ্চেন ডিলস উইথ অ্যাডভার্স পজিশন, আমরা ডিফাইন করব হচ্ছে হোয়াট ইজ অ্যাডভার্স পজিশন, তারপর আমরা বলবো যে বার্ডেন অফ প্রুফটা হচ্ছে কার উপরে, আমরা রিকোয়ারমেন্টও লিখে দিব, আমরা বার্ডেন অফ প্রুফও লিখে দিব যে বার্ডেন অফ প্রুফ হচ্ছে স্কোয়াটারের উপরে। আমাদের এই কোশ্চেনে হচ্ছে তোমার বার্ডের উপরে হচ্ছে গিয়ে বার্ডেন।
পার্টকে দেখাতে হবে চারটা জিনিস, যে ফ্যাকচুয়াল পজিশনে ছিল, ইন্টেনশন টু পজেস ছিল, এব্রিজ হোমের অনুমতি ছাড়া ছিল, এবং সে সাফিসিয়েন্ট লেন্থ অফ টাইমের জন্য ছিল। তারপরে আমরা বলবো যে আমাদের প্রথম উপাদান হচ্ছে এখানে আমাদেরকে দেখাতে হবে ফ্যাকচুয়াল পজিশন। এখন ফ্যাকচুয়াল পজিশনের জন্য আমাদের এখানে যেটা খেয়াল রাখতে হবে যে ফ্যাকচুয়াল পজিশনের জন্য আমাদের তোমার টাইমটা এখানে কবে থেকে স্টার্ট হবে। আমরা এক্সামিনারকে যেটা বলে দিব যে আমাদের এখানে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে যে কখন থেকে টাইমটা স্টার্ট হবে ফ্যাকচুয়াল পজিশন, সেটাকে আইডেন্টিফাই আমাদেরকে করতে হবে। তারপরে না আমি এলিমেন্টস লিখব। এখন আমরা বলবো যে অটাম 1989, অটাম 1989 এখানে যখন সে এই পাথরগুলা রিমুভ করছে একটা জমি থেকে, জমিটাকে একটু হাল চাষ করছে, কিছু তোমার সার টার দিয়েছে, এবং এই জমিটা সে 1 বছরের জন্য ওপেন রেখে দিয়েছে, আমরা বলবো যে এটা ফ্যাকচুয়াল পজিশনের জন্য সাফিসিয়েন্ট না, কারণ সে জমি তো কন্ট্রোল নেয়নি। নট সাফিসিয়েন্ট ফর ফ্যাকচুয়াল পজিশন, নট সাফিসিয়েন্ট ফর ফ্যাকচুয়াল পজিশন। আর সে তো জমিতে কন্ট্রোলটা নেয়নি, সে কিছু জিনিসপত্র সরাই দিয়ে সে চলে আসছে। ঠিক আছে, এবং সে তার আরেকটা নেইবার ক্লেমকে বলছে যে আমি এইটাকে আমার গার্ডেনের অংশ করে ফেলবো, হ্যাঁ আমি এখানে চাষ টাস করবো। এটার মানে এই না যে সে ফ্যাকচুয়াল পজিশনে আছে। এটা দিয়ে হয়তো বোঝা যেতে পারে যে তার একটা ফিউচার ইন্টেনশন আছে, ল্যান্ডটা সে নিজের পারপাসে ইউজ করবে। বাট ফ্যাকচুয়াল পজিশনের জন্য তো মুখের কথা, কন্ডাক্ট ইজ নট সাফিসিয়েন্ট। তাকে যেটা করতে হবে, অ্যাক্ট করতে হবে। এখানে আমরা বলে দিব যে আমরা যদি পাই ভার্সেস গ্রাহাম, ম্যাকফার্লেন কেসগুলো অ্যাপ্লাই করি, তাহলে আমরা বলবো এখানের মধ্যে যে তোমার এখানে তার হয়তো ফ্যাকচুয়াল পজিশন নাই, আর তোমার তার হয়তো ছিল শুধু ইন্টেনশন টু পজেস। তাহলে এই ডেট থেকে ফ্যাকচুয়াল পজিশনের এটা শুরু হয়নি, এই ডেট থেকে অ্যাডভার্স পজিশন শুরু হয়নি। 1990 যেটা হয়েছে, যে মিড 1990, মিড 1990-তে সে যেটা করলো, সে কিছু মুরগি রেখে দিল এখানে। তো সে কিছু মুরগি রেখে দিচ্ছে যে তোমার এখানে যেন তোমার কয়েকটা মুরগি থাকে। আমরা এরকম সিচুয়েশন কিন্তু পাওয়েল এন্ড ম্যাকফার্লেন কেসে দেখছিলাম, যে ভেড়া নিয়ে যেত, ভেড়াগুলাকে গ্রেজিং করার পর আবার নিয়ে আসতো। তাহলে এখানে কিন্তু সে পার্মানেন্টলি জমির মধ্যে নাই, আর পুরো একটা ল্যান্ডের মধ্যে সে শুধুমাত্র কয়েকটা জায়গায়, সরি এটা হচ্ছে স্প্রিং 1990 নাকি, হ্যাঁ মানে কয়েকটা জায়গায় সে ইয়ে করতেছে। তো এরকম তোমার কয়েকটা মুরগি রেখেছে। ডিসাইডেড টু কিপ চিকেন, হি দেয়ারফর ইরেক্টেড এ উডেন গেট and fence around the plot to ensure that they did not stray the land. তো শুধু যদি চিকেন রাখতো তাহলে একটা কথা ছিল, কিন্তু সে যখন চারপাশে ফেন্স দিয়ে দিছে, তখন আমরা বলতে পারি যে চারপাশে ফেন্সিং দেওয়ার এখানে দুইটা পারপাস আছে। একটা হচ্ছে চিকেন গুলো যেন না যায়, আর ল্যান্ডটা তার কন্ট্রোলে কিন্তু সে নিয়ে নিল। এখানে ডুয়েল মোটিভ কাজ করছে তার। তাহলে অ্যাডভার্স পজিশনে স্টার্ট হলে এখানে পসিবিলিটি আছে যে এটা শুরু হবে হচ্ছে ফ্রম তোমার মিড 1990। ঠিক আছে, এইটা আমরা বলতে পারি যে মিড 1990 থেকে তার এটা তোমার অ্যাডভার্স পজিশনটা শুরু হয়ে গেছে। তাহলে 89-এ এটা হয় নাই। তারপরে যখন সে প্লাউইং করলো, কিছু কাজ টাজ করলো, এটা হবে না, কারণ দিজ আর নট সাফিসিয়েন্ট। বাট মিড 1990 থেকে আমরা ধরে নিব যে তার এখানে ফ্যাকচুয়াল পজিশনও আছে, তার ইন্টেনশন টু পজেসও আছে এখানের মধ্যে।
এই লগুলা তখন আমরা এখানে লিখে দিব, যে ফ্যাকচুয়াল পজিশনের জন্য যে লগুলা এটা আমরা লিখে দিব। এটা এই তার আগের কাজগুলো ছিল হচ্ছে গিয়ে টেম্পোরারি, ট্রিভিয়াল, কিন্তু যখন সে ফেন্সিং দিয়ে দিল, হান্সলো অ্যান্ড মিন্টিংটন কেসে বলতেছে যে অ্যাডভার্স পজেসর যদি মাল্টিপল পারপাসেও একটা ল্যান্ডের ফেন্সিং বা এরকম কাজ করে থাকে, কোর্ট দেখবে যে এটা সাফিসিয়েন্ট হয়ে যাবে। আর ইন্টেনশন টু পজেস তার এখানে প্রুফ করতে পারবে, বিকজ ইট ইজ নট ইন্টেনশন অফ দ্য ওনার। ইন্টেনশন টু ওন যেটা লাগবে সেটা লাগবে না, তার লাগবে হচ্ছে ইন্টেনশন টু পজেস তারটা ছিল কিনা। ইন্টেনশন টু পজেস বলতে বোঝাচ্ছে সে কি নিজের জন্য জমিটা ব্যবহার করতে চাচ্ছিল কি। ঠিক আছে, এখন সে তো জানেই যে জমির মালিক আরেকজন, তোমার এব্রিজ হোমস, কিন্তু আমি তো এই জমিতে আছি। হ্যাঁ, তারা আমাকে লিজ দিবে না লাইসেন্স দিবে এটা তাদের বিষয়, তারা এসে আমার সাথে আলোচনা করতে পারে, বাট আমি জমিতে অবস্থান করব। এখন 2001 সালে যখন এসে তাকে বলল যে আমরা উইলিং তোমাকে অথরাইজেশন দেওয়ার জন্য যে তুমি এখানে থাকতে পারবা আনটিল সাচ টাইম অ্যাজ উই আস্ক ইউ টু লিভ, আমরা যতদিন না তোমাকে না করতেছি, তাহলে এটা কি এক্সপ্রেস পারমিশন হবে কিনা। তারা বলার চেষ্টা করতে পারে যে আমরা তো তোমাকে পারমিশন দিয়ে দিছি, আর পারমিশন দিলে তো এখানে অ্যাডভার্স পজিশন হয় না। তাহলে পারমিশনের লটা আমরা এখান থেকে বের করবো, যে পারমিশন দিলে তো অ্যাডভার্স পজিশন হয় না। ইফ দ্য ওনার গেভ পারমিশন, এবং পারমিশনটা আমরা দেখছি যে ইমপ্লাইড পারমিশন হলে হবে না, এটা হতে হবে এক্সপ্রেস পারমিশন। এটা ওরালও হতে পারে, ইন রাইটিংও হতে পারে। আমরা কেসেস গুলো লিখে দিব, স্মিথ অ্যান্ড লসন, বিপি প্রপার্টিজ অ্যান্ড বাটলার, স্মিথ অ্যান্ড মলিনক্স, এই কেসেস গুলো। এবং আমরা এখানে যেটা বলবো সেটা হলো যে আমাদের কেসটা বিপি প্রপার্টিজ অ্যান্ড বাটলার কেসের মতো না। ওই কেসে তাকে পারমিশন দিয়ে দিছিল, কিন্তু সে চিঠিটা ছিঁড়ে ফেলেছিল বিপি প্রপার্টিজ কেসে। আর এই কেসে বলছে আমরা তোমাকে লাইসেন্স দেওয়ার জন্য ইচ্ছা পোষণ করতেছি, লাইসেন্স কিন্তু এখানে দেয় নাই। তাহলে অ্যাডভার্স পজিশনের যে ক্লক, যেটা শুরু হয়ে গেছে ফ্রম মিড 1990, ওই ক্লকটা কিন্তু বন্ধ হবে না, এটা ক্লকটা চলমান থাকবে। তাহলে এই 2001 সালের এই চিঠির কারণে অ্যাডভার্স পজিশনের স্টপ হবে না, কারণ তারা তো লাইসেন্স দেয় নাই, তারা বলছে আমরা লাইসেন্স দিতে ইচ্ছুক। ক্লিয়ার জিনিসটা? তাহলে অ্যাডভার্স পজিশন এটা দিয়ে বন্ধ করা যাবে না। এটা এখানে ডিসকাস করতে হবে। আচ্ছা, এখন লাস্ট মান্থের ইস্যুটা যেটা আসতেছে, যে লাস্ট মান্থ বলতে বোঝাচ্ছে আমরা যদি তোমার এটা অ্যাডভার্স পজিশনটা শুরু হয় হচ্ছে ফ্রম মিড 90 থেকে, যদি অ্যাডভার্স পজিশনটা শুরু হয়, আর 12 বছরটা যদি কমপ্লিট হয়ে যায়, মিড 90 থেকে শুরু হলে 12 বছর কমপ্লিট হয়ে গেছে হচ্ছে 2003-এর আগেই। তাহলে মিড 90-তে যদি শুরু হয়, তাহলে 12 বছর কমপ্লিট হয়ে গেছে 2002 সালের মিডেই। তাহলে এখানে অ্যাপ্লাই করবে হচ্ছে এলআরএ 1925। আর যদি অ্যাডভার্স পজিশনটা তোমার শুরু হয় হচ্ছে গিয়ে তারপরের কোনো ডেট থেকে, যদি কোর্ট বলে যে না এটা তো সাফিসিয়েন্ট ছিল না, যখন তুমি পুরোপুরি ভাবে ফার্মিং স্টার্ট করছো তখন থেকে শুরু হয়েছে, তার মানে কোনো কারণে যদি 1991-এর পর থেকে শুরু হয়, তাহলে তো অ্যাডভার্স পজিশন গিয়ে কমপ্লিট হবে 2003-এর অক্টোবরের 10 তারিখের পরে হলেই এখানে অ্যাপ্লাই করবে হচ্ছে এলআরএ 2002। তাহলে এখানে দুইটা লই লিখতে হবে, একটা হেডিং দিয়ে লিখতে হবে যে এখানে আমাদের কোন লটা অ্যাপ্লাই করবে এটা আমাদেরকে বলতে হবে। যদি ল্যান্ডটা আনরেজিস্টার্ড হতো আমরা লিমিটেশন একটা অ্যাপ্লাই করতাম, কিন্তু যেহেতু ল্যান্ডটা রেজিস্টার্ড ল্যান্ড এবং যদি অ্যাডভার্স পজিশনটা মিড 90 থেকে শুরু হয়ে থাকে, তাহলে এখানে অ্যাপ্লাই করতে হবে এলআরএ 1925। এবং এলআরএ 1925-এর জন্য 12 বছর হলেই চলবে অ্যাডভার্স পজিশন। আর এখানে যেটা খেয়াল রাখতে হবে যে এখানে অ্যাপ্লাই করবে সেকশন 75। অ্যাকর্ডিং টু সেকশন 75, 12 বছর পরেই এভরি হোমের কাছে থাকবে লিগ্যাল টাইটেল, আর ইকুইটেবল টাইটেলটা চলে যাবে হচ্ছে তোমার বার্টের কাছে। বার্ট তখন নিজের নামে ল্যান্ড রেজিস্ট্রেশন করে ফেলতে পারবে বাই গোয়িং টু দ্য ল্যান্ড রেজিস্ট্রেশন অফিস।
বার্টের রাইটটা হয়ে যাবে ওভাররাইডিং ইন্টারেস্ট। এভারেজ হাউজিং আর কোনোভাবে এই জমিটা আর ক্লেম করতে পারবে না। আর যদি অ্যাডভার্স পজিশনটা তোমার মিড 1990-র পর থেকে শুরু হয়ে থাকে, মানে এটা যদি 1991 সালের 12ই অক্টোবরের পরের কোনো ডেটে চলে যায়, তাহলে আবার এখানে অ্যাপ্লাই করতে হবে এলআরএ 2002। তারপরে বলতে হবে এলআরএ 2002 যদি এখানে অ্যাপ্লাই করে, তাহলে বার্টকে যেটা করতে হবে, একটা চিঠি পাঠাতে হবে টু দ্য ল্যান্ড রেজিস্ট্রেশন অফিস। ল্যান্ড রেজিস্ট্রেশন অফিস তখন যোগাযোগ করবে হচ্ছে তোমার এব্রিজ হোমসের সাথে। এব্রিজ হোমসের সময় থাকবে হচ্ছে 90 ডেজ রিপ্লাই করার জন্য। 90 ডেজের মধ্যে তারা কনসেন্টও দিতে পারে, অবজেকশনও দিতে পারে, অথবা 90 ডেজের মধ্যে তারা তোমার মানে কাউন্টার নোটিশও দিতে পারে। তারা যদি কোনো কারণে দিয়ে দেয় হচ্ছে গিয়ে কাউন্টার নোটিশ অথবা অবজেকশন, তাহলে বার্ট নিজের নামে আর রেজিস্ট্রেশন করতে পারলো না, তখন তাকে রিলাই করতে হবে ওয়ান অফ দ্য 3 এক্সেপশনস। আর যদি সে কনসেন্ট দিয়ে দেয়, তাহলে তো বার্ট এটা ওনার হয়েই যাবে। কনসেন্ট দিয়ে দিলে তো বার্ট উইল বিকাম দ্য ওনার অফ দ্য ল্যান্ড। আর ঠিক আছে, তিনটা এক্সেপশনের কোনো এক্সেপশন এখানে আমরা দেখতেছি না, যে এখানে প্রোপ্রাইটারি স্টপেলের এক্সেপশন এখানে আসবে না, আবার হচ্ছে গিয়ে সাম আদার গুড রিজনের এক্সেপশন এখানে আসবে না, আবার বাউন্ডারি ডিসপিউটের এক্সেপশন এখানে আসবে না। তাহলে যদি তারা অবজেকশন দিয়ে থাকে, তাহলে বার্ট ওখানে স্টপ হয়ে যাবে। তখন বার্টকে আবার 2 বছর অপেক্ষা করতে হবে। 2 বছর পরে আবার সে যেতে পারে টু দ্য ল্যান্ড রেজিস্ট্রেশন অফিস। 2 বছর পরে গেলে তখন অবশ্যই তোমার ল্যান্ড রেজিস্ট্রেশন অফিস বার্টের নামে ল্যান্ড রেজিস্ট্রেশন করে দিবে। তাহলে এইভাবে অ্যান্সারটা করতে হবে। তাহলে এখন এখানে ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে বলে দেওয়া আছে যে তুমি কিভাবে অ্যান্সারটা রেডি করতে পারো। ঠিক আছে, এখানে দেখবা যে হয়তো কিছু জিনিস এখানে এডিশনাল থাকতে পারে। এখানে আমাদের একটা তোমার সাজেস্টেড গাইডলাইন দেওয়া আছে, তুমি কিভাবে ফ্যাকচুয়াল পজিশন, ইন্টেনশন টু পজেস, এই জিনিসগুলো ডিসকাস করবা। ঠিক আছে, ফিউচার পারপাসের জন্য যে রেখে দিয়েছিল এগুলোর জন্য কেসেস কি কি, প্রত্যেকটা জিনিস ভালো মতো করবা। 2001 সালে যে ম্যাট চিঠি দিয়েছিল, এটা কেন লাইসেন্স হবে না? লাইসেন্স হবে না বিকজ এটা তো বিপি প্রপার্টিজ এন্ড বাকলার কেসের মতো হচ্ছে না। ওখানে তো লাইসেন্স দিয়ে দিয়েছিল, আর এখানে বলছে উইলিং টু অথরাইজ। ঠিক আছে, তারপরে এখানে কোন একটা অ্যাপ্লাই করবে, 25 অ্যাপ্লাই করবে না 2002 অ্যাপ্লাই করবে, সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এলআর 2002 অ্যাপ্লাই করলে কি হবে, আর 1925 সবসময় লিখতে হবে পরীক্ষার সময়। ঠিক আছে, সবসময় এটা ডিসকাস করতে হবে। আর যদি ইফ অ্যাজ সিমস মোর লাইকলি অ্যাডভার্স পজিশন যদি স্টার্ট হয়ে থাকে লেটার, তাহলে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে এলআরএ 2002। আর সেটার ক্ষেত্রে প্রসেসটা কি? তাহলে সবাই কি কোশ্চেনটা কি বুঝতে পেরেছো কিনা, এখানে কিভাবে জিনিসটা লিখতে হবে? তো তোমার পড়তে হবে খুশবু, এগুলা ওনার অবজেকশন করলে 2 ইয়ার্স পর স্কোয়াটার রেজিস্ট্রেশন করে দিবে, কি প্রশ্ন করলাম? কোশ্চেনটাই তো হয়নি।
ঠিক আছে, এটা তো পড়তে হবে। ওনার যদি অবজেকশন করে তাহলে মানে ওনার যদি অবজেকশন করে তাহলে পরের স্টেপটা হবে হচ্ছে যে ল্যান্ড রেজিস্ট্রেশন অফিস তখন স্কোয়াটারকে জিজ্ঞাসা করবে যে ওনার তো অবজেকশন দিয়েছে, তোমার না, তুমি তো এখানে তোমাকে তো কনসেন্ট দেয়নি, তারা অবজেকশন দিছে অথবা কাউন্টার নোটিস দিছে। তখন স্কোয়াটার তিনটার যে কোনো একটা এক্সেপশন দেখাবে, এনি অফ দ্য থ্রি এক্সেপশনস, যে তিনটার যে কোনো একটা এক্সেপশন সে দেখাবে যে কোন এক্সেপশনের আন্ডারে সে পড়ে, যে এটা কি মানে এরকম কি ওনার কি বলছিল কিনা যে তাকে জমিটা দিয়ে দিবে, সে রিলাই করছে, রিট্রিটমেন্ট সাফার করছে, এখন আনকনশনেবল হবে, নাকি না সে জমির টাকা দিয়ে দিয়েছিল, মানে সাম আদার গুড রিজন আছে তাকে রেজিস্ট্রেশন করে দেয় নাই, নাকি না এটা দুইটা পাশাপাশি জমির ইস্যু, হ্যাঁ, যে সে জমির বাউন্ডারি দেওয়ার সময় আরেকজনের জমির কিছু অংশ সে নিয়ে নিছিল এবং এটা সে 10 বছর যাবত এই বাউন্ডারিটা ব্যবহার করেছে, হ্যাঁ, তখন আর তো এখানে ওনার বাধা দিতে পারবে না। এই তিনটা এক্সেপশনাল সিচুয়েশন হলে ল্যান্ড রেজিস্ট্রেশন অফিসার তোমার স্কোয়াটারের অ্যাপ্লিকেশন অনুযায়ী ল্যান্ড ওনারের অবজেকশন থাকার পরেও স্কোয়াটারের নামে ল্যান্ড রেজিস্ট্রেশন করে দিবে যদি তিনটার যে কোনো একটা এক্সেপশন থাকে। প্রথমে তো যখন স্কোয়াটার যাবে তখন ওনারকে নোটিশ পাঠাবে। সেকেন্ড স্টেপ হচ্ছে যদি অবজেকশন পায় তখন স্কোয়াটারকে বলবে তুমি এখন এক্সেপশনস দেখাও। যদি এক্সেপশনস কোনোটা দেখাতে না পারে তাহলে তো সে রিফিউজড হয়ে চলে গেল। রিফিউজড হয়ে চলে গেলে সে আবার 2 বছর পরে আসতে পারবে যদি 2 বছরের মধ্যে ওনার স্কোয়াটারকে ল্যান্ড থেকে ইভিক্ট না করে, তার বিরুদ্ধে কোর্টে মামলা না করে। তাহলে স্কোয়াটার 2 ইয়ার্স পরে আসতে পারবে হচ্ছে তখনই if the owner did not take any steps to evict him or bring a court action against him। এর মধ্যে 2 বছর পরে গেলে তো হবে না, 2 বছর শর্ত আছে এখানের মধ্যে। 2 বছর পরে তখনই যেতে পারবে যদি 2 বছরের মধ্যে 2 বছরের মধ্যে তাকে এখন জমি থেকে বের করে দিল, তাহলে আর সে গেলে তো ল্যান্ড রেজিস্ট্রেশন অফিসার তাকে হেল্প করবে না স্কোয়াটারকে। 2 বছরের মধ্যে মামলা করে দিল তার বিরুদ্ধে, তাহলে তো ল্যান্ড রেজিস্ট্রেশন মামলা চলতেছে, মামলা শেষ করে আসো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা গেল একটা ইস্যু আমাদের এটা সলভ করার ক্ষেত্রে। এখন ইউনিভার্সিটি অফ লন্ডন মানে যে ধরনের অ্যান্সার চায় বা যে যে ধরনের স্ট্রাকচার চায়, এই স্ট্রাকচারটা তারা দিচ্ছে হচ্ছে কি একটা ফার্স্ট ক্লাস স্ট্রাকচার একটা স্টুডেন্টের নাম্বারিং এর মধ্যে, যে তারা কি ধরনের অ্যান্সার কিভাবে চায়, মানে একটা অর্গানাইজড অ্যান্সার দিতে হবে আর কি। যেমন বার্ডকে অ্যাডভাইস করতে হবে যে সে কি এই জমির অ্যাডভার্স পজেসর হতে পারবে কিনা, যেটা ওয়েস্টল্যান্ড, আবার সে আবার ওয়েস্টল্যান্ড লেখে আবার দ্য ল্যান্ড লেখছে, মানে অনেক অর্গানাইজড মানে স্টুডেন্ট। এবং বলতেছে যে এখানে কোন আইন অ্যাপ্লাই হবে, এটা আমাদের বার্ডকে তো অ্যাডভাইস করতে হবে। এলআর 25 না 2002। আবার সে আবার এটাকে প্রথমে ল্যান্ড রেজিস্ট্রেশন অ্যাক্ট লিখে আবার অর্গানাইজড ছেলে এটা দুইটা আবার ছোট ছোট করেও লিখে দিচ্ছে। তারপরে বলতেছে যে অ্যাডভার্স পজিশন হওয়ার জন্য দুইটা এলিমেন্ট লাগবে, যদিও সাবজেক্ট গাইডে লেখা আছে 4টা, অ্যাডভার্স ইন্টেনশন টু পজেস, ফ্যাকচুয়াল পজিশন, অ্যাডভার্স এবং সাফিসিয়েন্ট লেন্থ অফ টাইম। তো সে দুইটা এলিমেন্ট লিখছে, ফ্যাকচুয়াল এন্ড ইন্টেনশন টু পজেস। অ্যাডভার্সটা সে মনে হয় এটার মধ্যেই ঢুকাই ফেলছে, আর সাফিসিয়েন্ট লেন্থ অফ টাইমটা তো পরে ডিসকাস সে করেছে এখানে, এটা এক্সামিনার নাম্বার কাটেনি। আর although land has been acquired or retained by তোমার তোমার কি জানি কোম্পানিটার নাম ছিল, আর্মস হোল্ডিংস না কি জানি একটা নাম ছিল কোম্পানিটার, তোমার এব্রিজ হোমস, এব্রিজ হোমস ছিল হচ্ছে জমিটার মালিক। তোমার ফর দ্য পারপাস অফ বিল্ডিং এব্রিজ হোমস ক্যান স্টিল বি ডিসপোজেসড বাই বার্ড হুজ অ্যাক্ট মে নট ইভেন বি কনসিডার্ড ইনকনসিস্টেন্ট উইথ দ্যাট পারপাস। তার মানে সে একটা জিনিস যেটা হচ্ছে যে একটা ল্যান্ড যদি একটা পার্টিকুলার ইউজের জন্য রেখে দেয়, তার মানে এই না যেটা অ্যাডভার্স পজিশন হবে না। তুমি জমিটা একটা পার্টিকুলার ব্যবহারের জন্য রেখে দিয়েছিলা, বাট আমি তো আমার পারপাসে এটা ব্যবহার করে ফেলছি, আমি তো এটা গার্ডেনিং টার্ডেনিং করে আমি আমার পারপাসে ব্যবহার করে ফেলছি, অ্যাডভার্স পজিশন হয়ে যাবে। তাহলে ওনার একটা ল্যান্ড পার্টিকুলার ইউজের জন্য রাখলেই যে অ্যাডভার্স পজিশন হবে না তা না,
এটা তোমার লি ভার্সেস জ্যাক কেসে বলছিল হবে না, কিন্তু এটা এখন ওভাররুলড হয়ে গেছে, হচ্ছে ওভাররুলড বাই বিসিসি অ্যান্ড মোরেন কেস, বিউলেন অ্যান্ড পালমার কেস, পাই ভার্সেস ইউকে কেস। সে একটা কেস দিচ্ছে, তারপরে সে 1989-এর অটামটা আলাদাভাবে লিখছে, যে 1989-এর অটামে কি ঘটনা করছে, যে বি অ্যাকনোলেজ করছিল যে এডওয়ার্ড তোমার এই এব্রিজ হাউজিং হচ্ছে এটার মালিক, এবং কিন্তু ফিউচার প্ল্যানের জন্য রাখছে এখানে ফ্রম বিং, বিকজ হোয়াট ইজ রিকোয়ার্ড বি ইজ নট ইন্টেনশন টু ওন বাট ইন্টেনশন টু পজেস, তার থাকলেই চলবে। কিন্তু তার এটা থাকার পরেও সে কিন্তু তেমন কোনো অ্যাকশন তখন নেয়নি, তার শুধু ইন্টেনশন ছিল যে সে এটার মালিকানা নিবে, এবং এটা সে শেয়ার করছে তার একটা নেইবারের সাথে। নেইবারের নাম ছিল হচ্ছে তোমার এই ক্লেমের সাথে সে শুধু শেয়ার করছিল। এটা তো সাফিসিয়েন্ট হবে না। আর স্প্রিং 1990-তে যখন সে কিছু পাথর টাথর গুলা সরাই ফেলছে, হ্যাঁ, এটাও সাফিসিয়েন্ট হবে না, কারণ আমি পাথর টাথর সরানোর মানে এই না যে আমি ল্যান্ডের পুরো কন্ট্রোল আমি নিয়ে নিলাম, ঠিক আছে? এটা তোমার ইনসাফিসিয়েন্ট হবে। তো এটা আমাদের কেন ইনসাফিসিয়েন্ট হবে এটা এখানে আরেকটু বেশি সে ডিসকাস করলো আর কি। কারণ এখনো সুযোগ থেকে যায় যে আমি তো পাথর টাথর সরাইছি, তার মানে এব্রিজ হোমস তো এখনো ওই জমিটা যে কোনো পারপাসে ব্যবহার করতে পারে। আমি তো পার্মানেন্টলি এখানে কোনো রকমের বাউন্ডারি, কোনো গাছপালা লাগানো, কোনো হাউজিং করা, কোনো নোটিশ, কোনো কিছুই তো আমি এখনো পর্যন্ত করিনি। কিন্তু মিড 1990-তে যখন সে ওই চিকেনগুলা যখন নিয়ে আসলো, যখন সে ফেন্সিং দিল, তখন সে ল্যান্ডের ফ্যাকচুয়াল পজিশনে চলে আসছে। আর ইন্টেনশন টু পজেস তো তার আগে থেকেই ছিল, তাহলে দুইটা তো মিক্স হয়ে গেল, ফ্যাকচুয়াল পজেশন, ইন্টেনশন টু পজেস। তারপরে সে 2001 সালে যে ঘটনাটা ঘটছে, ম্যাট যে এব্রিজ হোমে চাকরি করে, সে যে চিঠি পাঠাইছে, এটা নিয়ে আলোচনা করছে যে এটার কারণে কি অ্যাডভার্স পজিশনটা স্থগিত হয়ে যাবে কিনা, টাইমটা কি হল্ট হয়ে যাবে কিনা। সে বলছে না, পার্থক্য আছে। তোমার যেটা ছিল যে এক্সপ্রেস লাইসেন্সটা যদি দিয়ে দিত তাহলে হল্ট হয়ে যেত, তাহলে ক্লকটা থেমে যেত। এখানে তো দেয় নাই, বলছে আমরা দেওয়ার জন্য প্রস্তুত। তারপরে লাস্ট মান্থে যেটা, এর মাঝখানে তো আমাদের মানে অনেক বছর হয়ে গেছে এখানে, 1990 সাল থেকে ধরলে তোমার 2024 সাল অনেক দিন, আবার যদি 1992-93 থেকে শুরু করে তাও অনেক দিন হয়ে যাচ্ছে। এখন কোন আইন অ্যাপ্লাই হবে? তাহলে বলতেছে যে 12 বছর যদি কমপ্লিট হয়ে থাকে হচ্ছে 13 অক্টোবর 2003-এর আগে, তাহলে এখানে তো অ্যাপ্লাই করবে হচ্ছে এলআরএ 1925। তাহলে এলআরএ 1925-এ কি বলা আছে এগুলো তো আমরা জানি, সেকশন 75, তারপর সেকশন 70, এটা অ্যাপ্লাই করতে হবে। আর যদি টাইমটা শুরু হয় হচ্ছে আফটার তোমার 12 অক্টোবর 1991, এজিউমিং যেটা পরে শুরু হয়েছে, তাহলে এখানে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে হচ্ছে এলআরএ 2002। আর এটার প্রসেসটা কি আমাদেরকে ডিসকাস করতে হবে, এক্সেপশনস গুলা কি। অ্যান্সারটা যে অত ভালো স্ট্যান্ডার্ডের হয়েছে তা কিন্তু না, মানে এটা হয়তো 2-1 লেভেলের অ্যান্সার, কিন্তু এক্সামিনার এটাতে 72 দিয়ে দিছে ফার্স্ট ক্লাস। কারণ স্টুডেন্টের কোয়ালিটিও যেমন খারাপ হয়েছে, তোমার এক্সামিনারদেরও তোমার মানে এটা হয়তো আমি হলে হয়তো সর্বোচ্চ এখানে 15 বা 16 দিতাম, কিন্তু উনি তাহলে তো এটাতে মানে 25-এর মধ্যে উনি 18 দিয়ে দিছে এই অ্যান্সারই। মানে এই অ্যান্সারে কিন্তু অনেকগুলা মানে খাপছাড়া বিষয় আছে। সে এলিমেন্টসও কম লিখছে, আবার মানে ফ্যাকচুয়াল পজিশনের জন্য সাফিসিয়েন্ট লটা গুলো সে লেখে নেই। ইন্টেনশন টু পজেসের জন্য যে এতগুলা ল আছে সবগুলা সে কিন্তু লেখে নেই, ঠিক আছে? তো এটাতে ভালো নাম্বার পেয়ে গেছে ওয়েল স্ট্রাকচার অ্যান্সার দেখে। তারপরে বিপি প্রপার্টিজ অ্যান্ড বাকলার কেসটা সে আনেই নেই। বিপি প্রপার্টিজ অ্যান্ড বাকলার কেসটা এনে এটা কম্পারিজন করা তো দরকার ছিল, যে বিপি প্রপার্টিজ কেসের সাথে এই কেসের পার্থক্যটা কোথায়।
ইশারা তোমার সুগার লেভেল কমে গেছে, এই জন্য মনে হয় তুমি দেখতে পারতেছো না, রোজা রাখার কারণে এটা হয় অনেক সময়। এখন কি দেখতে পারতেছো নাকি ইশারা? একটু লুকিয়ে তুমি জুস খেয়ে ফেলতে পারো, তাহলে তোমার দেখতে সমস্যা হবে না। গ্রুপে কি গেছে দুইটা নোট অ্যাডভার্স পজিশনের অ্যান্সারটা? আচ্ছা, তাহলে আমরা এরকম একটা কোয়েশ্চেন দেখলাম হচ্ছে অন তোমার অ্যাডভার্স পজিশন। আচ্ছা, আর একটা কোয়েশ্চেন আমি হোমওয়ার্ক হিসেবে দেই, এটা আমরা নেক্সট ইয়েতে অ্যাডভার্স পজিশনের উপরে একটা কোয়েশ্চেন হোমওয়ার্ক হিসেবে থাকবে। আর তারপরে এখন আমরা একটা ফ্রি হোল কোভেনেন্টের কোয়েশ্চেন সলভ করব। এসে কোয়েশ্চেন। এটা আমরা একটু করতে পারি। এটা তো কঠিন হয়ে যাবে অ্যান্সার করা এই কোয়েশ্চেনটা। একটু সহজ কোয়েশ্চেন হলে তোমাদের জন্য হোমওয়ার্ক হিসেবে ভালো হইতো।
এটাও এসে, প্রচুর এসে দেয় আর কি। আমি অ্যাডভার্স পজিশনের একটা স্যাম্পল কোয়েশ্চেন আমি গ্রুপে দিয়ে দিব আর কি এখানে। আচ্ছা, তাহলে আমরা এখন ফ্রি হোল্ডের একটা কোয়েশ্চেন আমরা দেখে ফেলি, রিসেন্ট ইয়ারের একটা কোয়েশ্চেন ফ্রি হোল্ডের। তাহলে ফ্রি হোল্ডের যে কোয়েশ্চেনগুলো আসে, যে এটা হচ্ছে অক্টোবর 2023 এর কোয়েশ্চেন, ঠিক আছে, অক্টোবর 2023 এর কোয়েশ্চেন B2, ঠিক আছে, B2 কোয়েশ্চেন নাম্বার 5, B2 কোয়েশ্চেন নাম্বার 5, যে টনি owns a market garden. In 1999 he covenanted to shed next to the main road into 2 retail units. In 1999 he converted 2 sheds next to the main road into 2 retail units. তাহলে দুইটা শেড ছিল রাস্তার পাশে, এই দুইটাকে সে দুইটা ইউনিট করে ফেলছে। Tony decided to use one unit, Unit A, to start a farm shop and the other unit, Unit B, as a cafe. তাহলে একটাকে সে ইউজ করবে হচ্ছে ইউনিট এ কে সে ইউজ করবে হচ্ছে টু অ্যাজ এ ফার্ম শপ, আর ইউনিট বি কে সে ইউজ করবে হচ্ছে অ্যাজ এ ক্যাফে উইথ এ স্মল গার্ডেন। Tony constructed a private road to connect both units to the main road. যেন এই দুইটা রাস্তা থেকে যেন মেইন রোডে যাওয়া যায়, এই জন্য সে ব্যবস্থা করলো, ঠিক আছে, এই দুইটা রাস্তা থেকে যেন যাওয়া যায় মেইন রোডে, এটা সে ব্যবস্থা করলো। In 2005 Tony agreed to sell Unit B to Fallon. তাহলে সে ফ্যালনের কাছে বিক্রি করছে হচ্ছে ইউনিট বি, সেটা বিক্রি করলো টু ফ্যালন। লিন্ডা, the owner of a guest house on the opposite side of the road, Linda, the owner of a guest house on the opposite side of the road, told Tony that she was concerned that the future owners might not make as much care of the external appearances of Unit B and its garden as he had. Tony therefore inserted covenant in the transfer of Unit B for the benefit of the retained and neighboring land. By these covenants, Fallon agreed that Unit B would only be used as a cafe, এটাকে ক্যাফে ছাড়া অন্য কোনো পারপাসে ব্যবহার করা যাবে না, to keep Unit B and its garden in tidy and good order, and to contribute half of the annual cost of the upkeep of the shared private road that connects Unit A and Unit B to the main road. মানে যে রাস্তাটা মেইন রোডে যাচ্ছে, ইউনিট এ এবং ইউনিট বি দুইটাকে করার জন্য, এটাকে মেনটেন করার জন্য টাকা দিবে হচ্ছে ফ্যালন। In 2010 Tony sold Unit A to Natasha. নাতাশার কাছে সে ইউনিট এটা বিক্রি করে দিল। তাহলে এখানে এই জমিটাতে এক সময় ছিল হচ্ছে গিয়ে টনি, এখন টনি এটা সেল করে দিয়েছে টু নাতাশা। In 2017 Fallon sold Unit B to Emma. সে এটা বিক্রি করে দিয়েছে এমার কাছে। Emma has since started to use Unit B as a pet grooming parlor, যে এখানে তোমার পোশাক যে ইয়েগুলো আছে, অ্যানিমেলগুলো আছে, এগুলার গ্রুমিং করা হয়, চুল টুল ঠিক করে দেওয়া হয় বা এদের কোনো নখ টোক কেটে দেওয়া হয়। লাস্ট মান্থ Emma refused
লিন্ডাস রিকোয়েস্ট টু টাইডি ইউনিট বি। লিন্ডা বলছে যে তুমি তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেছো না, তুমি তো কভনেন্ট ব্রিচ করতেছো, তোমার আগাছা হয়ে গেছে গার্ডেনের মধ্যে, তোমার কভনেন্টে লেখা ছিল যে গার্ডেনটা টাইডি রাখতে হবে। এমা অলসো টোল্ড নাতাশা that as she had constructed an alternative access to Unit B, she would no longer be paying towards the upkeep of the shared private road. যে আমি মেইন রোডে যাওয়ার জন্য অন্য একটা রাস্তা পেয়ে গেছি, আমি এই রাস্তা আর ব্যবহার করব না। ক্লিয়ার জিনিসটা? এটা এখন আমাদেরকে এক্সামিনার অ্যান্সার করতে বলতেছে হচ্ছে যে অ্যাডভাইস নাতাশা এন্ড লিন্ডা। তাহলে যখন পরীক্ষার সময় কোয়েশ্চেন আসবে হচ্ছে অন ফ্রিহোল্ড কভনেন্ট, অ্যান্সার করাটা খুবই সহজ। ফ্রিহোল্ড কভনেন্টের অ্যান্সার করাটা খুবই ইজি, তুমি খালি স্টেপ বাই স্টেপ তুমি যাবা। স্টেপ ওয়ানটা হচ্ছে যে মেনশন হু আর দ্য অরিজিনাল কভনেন্টর অ্যান্ড কভনেন্টি। এটা হলো তোমার প্রথম স্টেপ, যে অরিজিনাল কভনেন্টর অরিজিনাল কভনেন্টি কে ছিল। ঠিক আছে, তাহলে আমাদের কোয়েশ্চেনে আমাদের অরিজিনাল কভনেন্টর হচ্ছে ফেলন, ফেলন ইজ দ্য অরিজিনাল কভনেন্টর, এবং অরিজিনাল কভনেন্টটি ছিল হচ্ছে টনি। টনি তো জমিটা বিক্রি করছে ফেলনের কাছে। তাহলে লিখে দিবা যে ইন দ্য গিভেন কোয়েশ্চেন অরিজিনাল কভনেন্টর হচ্ছে গিয়ে আমাদের ফেলন আর অরিজিনাল কভনেন্টটি হচ্ছে টনি। তারপর হোয়াট কভনেন্টস ওয়ার মেড, এবং এগুলার বার্ডেন বেনিফিট কার উপরে ছিল, এগুলা কি পজিটিভ ছিল না নেগেটিভ ছিল, এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করতে হবে। তখন তুমি বলবা যে কভনেন্টের বার্ডেনটা ছিল হচ্ছে এফ এর উপরে আর বেনিফিটটা ছিল হচ্ছে টি এর উপরে, এবং এখানে কভনেন্ট ছিল হচ্ছে দুইটা কভনেন্ট, এখানে কভনেন্টস আছে হচ্ছে দুইটা কভনেন্ট। একটা কভনেন্ট হচ্ছে নাকি দুইটা না তিনটা, তিনটা কভনেন্ট এ বি সি, তিনটা কভনেন্ট। প্রথম কভনেন্টটা হচ্ছে যেটা ইউজ করা যাবে হচ্ছে অনলি ফর ক্যাফে, অনলি অ্যাজ ক্যাফে, এটা নেগেটিভ কভনেন্ট। তারপরে সেকেন্ডটা হচ্ছে যে তোমার গার্ডেন পরিষ্কার রাখবে, এটা হচ্ছে পজিটিভ কভনেন্ট, টাকা খরচ করতে হবে, স্টেপস নিতে হবে। তারপর কন্ট্রিবিউট করবে হচ্ছে রাস্তার জন্য, রোড মেনটেনেন্স, এটাও পজিটিভ কভনেন্ট। এই তো হয়ে গেল তোমার স্টেপ নাম্বার 2, যে কভনেন্টসগুলো কি ছিল, বেনিফিট বার্ডেন কার উপরে ছিল, বেনিফিটেড ল্যান্ড হচ্ছে গিয়ে তোমার টনির ল্যান্ড আর বার্ডেন ল্যান্ড হচ্ছে ফেলনের ল্যান্ড। ইউনিট বি হচ্ছে গিয়ে বার্ডেন ল্যান্ড, ইউনিট এ হচ্ছে বেনিফিটেড ল্যান্ড। লিখে দিবা যে কিভাবে আমরা আইডেন্টিফাই করলাম। স্টেপ 3, কারা কারা সাকসেসার হয়েছে, সবাই কি বুঝতে পারতেছো কাহিনীটা কি? যারা ক্লাস করছো তারা বুঝতে পারবা, যারা ক্লাস করো নাই তাদের কাছে এটা মনে হবে যে আঁকাঝুঁকা হইতেছে খালি। এটা যে অনেক সহজ একটা চ্যাপ্টার। তাহলে এখন ফেলনের জায়গায় এখন মালিক চলে আসছে হচ্ছে কে, ফেলনের জায়গায় এখন মালিক চলে আসছে হচ্ছে এমা। ফেলন এমার কাছে বিক্রি করছে, ফেলন এমার কাছে বিক্রি করছে কত সালে, ফেলন এমার কাছে এটা সেল করেছে হচ্ছে 2017। ঠিক আছে, আর 2010 টনি এটা নাতাশার কাছে বিক্রি করেছে। তাহলে এখন নাতাশা হচ্ছে আমাদের নতুন কভনেন্টটি, এমা হচ্ছে আমাদের নতুন কভনেন্টর। তাহলে আমাদের এই স্টেপটাও হয়ে গেল, স্টেপ 3ও ডান। এখন কভনেন্টের কোনো ব্রিচ হয়েছে কিনা, তাহলে আমাদের কভনেন্টের কোনো ব্রিচ হয়েছে কিনা, তখন আমরা বলবো যে হ্যাঁ কভনেন্টের তো ব্রিচ হয়েছে। তিনোটা কভনেন্টেরই ব্রিচ করছে হচ্ছে এমা। কারণ এমা কিভাবে ব্রিচ করছে, এমা তোমার প্রথম কথা হচ্ছে যে সে গার্ডেনটা রিপেয়ার করতেছে না, গার্ডেনটা টাইডি রাখতেছে না, তাহলে ব্রিচড কভনেন্ট এ, গার্ডেনটা কি সে রাখতেছে না। 2 নাম্বার, সে তোমার সরি এটা তো 1 নাম্বারটারও ব্রিচ হয়েছে, কারণ সে এটাকে ইউজ করতেছে ক্যাফে হিসেবে না, সে এটা গ্রুমিং পার্লার হিসেবে, তাহলে গ্রুমিং পার্লার করছে সে, এনিম্যাল গ্রুমিং পার্লার। সেকেন্ডটা ব্রিচ করছে সে কিভাবে, সে হচ্ছে গিয়ে তোমার এটা ক্লিন রাখতেছে না গার্ডেন,
আর সিটা সে কিভাবে ব্রিজ করছে, রাস্তা রিপেয়ারের জন্য টাকা যখন নাতাশাকে বলে দিছে আমি অন্য রাস্তা দিয়ে যাব, আমি এই রাস্তা ব্যবহার করব না, তাহলে তিনটা কোভেনেন্টই ব্রিচ হয়েছে। তাহলে এটাও আমাদের অ্যান্সার হয়ে গেল যে মেনশন whether there has been breach, তাহলে এটা ব্রিচগুলো তুমি লিখলা। এখন আসে হচ্ছে স্টেপ 5, ঠিক আছে? স্টেপ 5, স্টেপ 5-এ আমরা দেখব কি, স্টেপ 5-এ আমাদেরকে দেখতে হবে যেটা পজিটিভ কোভেনেন্ট কোনটা, এগুলার বার্ডেন কেমনে ট্রান্সফার করা যায়, বার্ডেন যেভাবে ট্রান্সফার হবে বেনিফিট ওইভাবে ট্রান্সফার করতে হবে। তাহলে আমরা বলবো যে যেহেতু এগুলা ছিল হচ্ছে গিয়ে পজিটিভ কোভেনেন্ট, কোভেনেন্ট এ এবং সি, আর কোভেনেন্ট বি এবং সি, এই দুইটা হচ্ছে গিয়ে পজিটিভ কোভেনেন্ট, এই দুইটা যেহেতু পজিটিভ কোভেনেন্ট আর প্রথমটা হচ্ছে নেগেটিভ কোভেনেন্ট, তাহলে আমরা বলবো আমরা প্রথমে পজিটিভ কোভেনেন্ট নিয়ে ডিল করব। পজিটিভ কোভেনেন্টের বার্ডেন ট্রান্সফার হয় না, তাহলে এ আর বি নিয়ে তোমার প্রথমে আলোচনা হবে। এ আর বি নিয়ে আলোচনা, যে দুইটাই পজিটিভ কোভেনেন্ট আর পজিটিভ কোভেনেন্টের বার্ডেন ট্রান্সফার হবে না, দুইটাই পজিটিভ কোভেনেন্ট, সো এটাতে বার্ডেন ট্রান্সফার হবে না, বার্ডেন জেনারেলি ট্রান্সফার হবে না। কেসের নাম হচ্ছে অস্টারবেরি অ্যান্ড ওল্ডহ্যামস কেস, যেটা অ্যাপ্লাই হয়েছে রন এন্ড স্টিফেন্স কেসে। পজিটিভ কোভেনেন্টসের ক্ষেত্রে তাহলে এখানে বার্ডেন ট্রান্সফার হতে পারে যদি আমরা হালসেল অ্যান্ড ব্রিজেল কেসের এক্সেপশন অ্যাপ্লাই করতে পারি, মিউচুয়াল বার্ডেন বেনিফিট টেস্ট। যে কোভেনেন্টটা যদি সেম সাবজেক্ট ম্যাটার নিয়ে হয়ে থাকে, রিসিপ্রোসিটি থাকে, দেওয়া নেওয়া থাকে, পজিটিভ কোভেনেন্ট হয়, ইয়ের কাছে যদি ডিসক্রেশন থাকে যে সে বেনিফিট নিলে তার কাছে বার্ডেন থাকবে, তো এরকম যদি হয়ে থাকে তাহলে বার্ডেন ট্রান্সফার হতে পারে। আমাদের সিচুয়েশনে এটা অ্যাপ্লাই করা যাচ্ছে না, কোভেনেন্ট সেম সাবজেক্ট ম্যাটার নিয়ে হয়নি, সব দায়িত্ব ওই ফেলনের উপর দেওয়া হয়েছিল, ফেলনের পর এটা এমআর উপরে আসছে। এটা আমরা বলতে পারি যে গার্ডেনের ব্যাপারটা যেটা সেম সাবজেক্ট ম্যাটার নিয়ে না। আর রোডের ব্যাপারে যেটা আমরা বলবো যে এখানে আমাদের রোডটা যদি ব্যবহার করতে চাই আমাকে টাকা দিতে হবে, আর ব্যবহার করতে না চাইলে আমাকে বাধ্য করা যাবে না। তাহলে এ আর বি এর মধ্যে এ তোমার বি আর সি এর মধ্যে যেটা, সেটা হচ্ছে গার্ডেন এবং রোডের মধ্যে আমরা বলবো যে গার্ডেনের ক্লিন রাখার যে বার্ডেন, এটা ফেলনের উপর থেকে এমার উপরে যাবে না, কারণ সাবজেক্ট ম্যাটার সেম না, যে এখানে রিসিপ্রোসিটি নাই, দেওয়া নেওয়ার ব্যাপার নাই, এখানে শুধু তোমার এই এমাকেই রিপেয়ার করতে বলতেছে। হ্যাঁ, ফেলনের বার্ডেনটা এই জন্য এমার উপরে যাবে না, রিসিপ্রোসিটি না থাকার জন্য। আর রোডের ব্যাপারটা আমরা বলবো যে এখানে বার্ডেনটা ট্রান্সফার হইতো, বাট এমা তো বলেই দিচ্ছে যে আমার তো একটা অল্টারনেটিভ অ্যাক্সেস আছে, যদি অল্টারনেটিভ অ্যাক্সেসের বিষয় থাকে, সে যদি এটার বেনিফিট না নিতে চায় তাহলে তার উপরে বার্ডেনটাও আসবে না, বেনিফিট না নিতে গেলে তার উপরে বার্ডেনটাও আসবে না। তাহলে আমাদের কনক্লুশনটা হবে হচ্ছে যে এমআর উপরে আমরা কোভেনেন্ট বি এবং সি এর কোনো বার্ডেন আমরা তোমার আসবে না। আর এখানে একটা ইস্যু আছে যে লিন্ডা কি সু করতে পারবে কিনা, ক্যান লিন্ডা সু, ঠিক আছে, ক্যান লিন্ডা সু। লিন্ডা তো হচ্ছে রাস্তার অপোজিট পাশে থাকে সে, তাহলে জেনারেলি থার্ড পার্টি সু করতে পারে না, কিন্তু থার্ড পার্টির নাম যদি মেনশন করা থাকে, সেকশন 56 বলতেছে থার্ড পার্টিকে আমরা কিছু সার্কামস্টেন্সেসে অ্যালাউ করতে পারি, এবং কন্ট্রাক্ট রাইট অফ দ্য থার্ড পার্টিজ অ্যাক্টের সেকশন 1 এখানে বলতেছে যে থার্ড পার্টি সু করতে পারবে, বাট শুধু লিন্ডাই পারবে, লিন্ডার পরে অন্য কেউ আর এসে সু করতে পারবে না। কিন্তু যদি যেহেতু এটা পজিটিভ কোভেনেন্ট, তার মানে এটা যে আনলাইকলি যে সে এটা এনফোর্স করতে পারবে। তারপরে এক্সামিনার যেটা ইস্যু নিয়ে আলোচনা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এমা যে তোমার বলছিল যে এটা শুধু ক্যাফে হিসেবে ব্যবহার হবে, যে প্রমিসটা করে গেছিল হচ্ছে এফ, এমা তো এসে এটাকে তোমার এই এনিম্যাল গ্রুমিং এর জন্য ব্যবহার করতেছে, যে গ্রুমিং পার্লার হিসেবে। তাহলে এখানে তো কভেনেন্টের মধ্যে ছিল যে ইট উইল বি অনলি ইউজড অ্যাজ এ ক্যাফে, এটা তো একটা নেগেটিভ কভেনেন্ট। তাহলে কভেনেন্ট এ যেটা ছিল যে ক্যাফে হিসেবে ব্যবহার করবে, এটাকে সে এখন ইউজ করতেছে হচ্ছে গিয়ে পার্লার হিসেবে।
তাহলে এখানে আমরা বলবো যে এটা তো একটা নেগেটিভ কভনেন্ট। যদি নেগেটিভ কভনেন্ট হয়ে থাকে, নেগেটিভ কভনেন্ট যদি হয়ে থাকে, তাহলে এটার বার্ডেন ট্রান্সফার করার জন্য আমাদের ইকুইটির হেল্প নিতে হবে। আর বার্ডেন ট্রান্সফার করার জন্য ইকুইটির জন্য আমাদের কেস আছে হচ্ছে টাক ভার্সেস মক্সে। ঠিক আছে? তাহলে পজিটিভ কভনেন্ট যেটা ছিল এটার জন্য তো আলোচনা আমরা বলবো যে এটার বার্ডেন কিভাবে ট্রান্সফার হয় কি হয় না। ওই যে যেটা ছিল গার্ডেনের কভনেন্টটা, আরেকটা ছিল হচ্ছে গিয়ে তোমার রাস্তার কভনেন্টটা। আমরা বলবো বার্ডেন ট্রান্সফার হয় না, কেসের নাম আমরা লিখে দিব। এক্সেপশন আছে হালসেল এন্ড ব্রিজেল কেসে, এবং হালসেল এন্ড ব্রিজেল কেসে যে তিনটা রিকোয়ারমেন্ট এগুলো আমরা কোশ্চেনে অ্যাপ্লাই করে বলবো এখানে অ্যাপ্লাই হচ্ছে না, সুতরাং বার্ডেন ট্রান্সফার হবে না। আর বার্ডেন যেহেতু ট্রান্সফার হবেই না, বেনিফিটটা আমরা এখানে আলোচনা করা তো ইরেলিভেন্ট, তাহলে বেনিফিট আর এখানে আলোচনা করা লাগবে না। আর লিন্ডার ইস্যুর ক্ষেত্রে, থার্ড পার্টির ইস্যুটার ক্ষেত্রে তোমার এখানে একটু নোটটাতে অ্যাড করে নিতে হবে। থার্ড পার্টির ইস্যুটা এখানে লেখা নেই। থার্ড পার্টির ইস্যু তো আমরা ক্লাসে ডিসকাস করছি, সেকশন 56 এলপিএ 1925, আরেকটা হচ্ছে গিয়ে কন্ট্রাক্ট রাইট অফ দ্য থার্ড পার্টিজ অ্যাক্ট 1999। থার্ড পার্টির ইস্যুটা একটু অ্যাড করে নিবা। আচ্ছা, এখন আসতেছে নেগেটিভ কভনেন্ট। তাহলে আমাদের অরিজিনাল কভনেন্টর ছিল এফ, কভনেন্টটি ছিল হচ্ছে টনি, আর নতুন আসতেছে হচ্ছে গিয়ে আমাদের এমা, আর এদিকে আসতেছে হচ্ছে গিয়ে নাতাশা। এখন ফেলন বলছিল যে আমি শুধু ক্যাফে হিসেবে ব্যবহার করব, অন্য কোনো পারপাসে ব্যবহার করবো না, তো সে তো এটা ব্রিচ করছে। তাহলে নেগেটিভ কভনেন্টের বার্ডেন ট্রান্সফার করার জন্য টাক ভার্সেস মক্সে কেসে বলছে 5টা শর্ত পূরণ করতে হবে। প্রথম শর্ত হচ্ছে কভনেন্টটা নেগেটিভ হতে হবে, নেগেটিভ ইন সাবস্টেন্স। সেকেন্ড হচ্ছে কভনেন্টের ল্যান্ড থাকতে হবে, অরিজিনাল পার্টির ইন্টেনশন থাকতে হবে। ঠিক আছে? তারপরে তোমার এখানের মধ্যে টাচ এন্ড কনসার্ন হতে হবে, এবং লাস্টের যে রিকোয়ারমেন্টটা আছে সেটা হচ্ছে যে তোমার এটাই হচ্ছে টাচ এন্ড কনসার্ন, টাচ এন্ড কনসার্ন হতে হবে। আরেকটা হচ্ছে নোটিশ দিতে হবে। তো এখন আমাদের এখানে আমাদের 4টা রিকোয়ারমেন্টই আমরা দেখতেছি ফুলফিল হয়ে গেছে, শুধু নোটিশের ব্যাপারটা তো এখানে বলা নাই যে যখন কভনেন্টটা করেছিল হচ্ছে এফ টি এর সাথে, তখন টি কি ল্যান্ড রেজিস্ট্রেশন অফিসে নোটিশ দিয়েছিল কিনা, এটা তো এখানে বলা নাই। তো বলা না থাকলে কি করবা? বলা না থাকলে এটা এজিউম করে নিবা, যে এজিউমিং যে সে যদি নোটিশ দিয়ে থাকে তাহলে কভনেন্টের বার্ডেনটা ট্রান্সফার হবে। আর যদি বার্ডেন ট্রান্সফার হয় তাহলে বেনিফিট ট্রান্সফারের জন্য আমাদের লটা লিখতে হবে। যে বেনিফিট ট্রান্সফারের জন্য কোর্ট দেখবে মেইনলি কভনেন্টটা টাচ অ্যান্ড কনসার্ন কিনা, কভনেন্টের ল্যান্ড আছে কিনা। আর বার্ডেন ট্রান্সফারের জন্য মেথড আছে হচ্ছে অ্যাসাইনমেন্ট। আমাদের কোশ্চেনে আমরা দেখি নাই যে টনি নাতাশাকে অ্যাসাইন করে দিয়েছে, কিন্তু এটা অ্যানেক্সেশন হতে পারে, বেনিফিটটা ল্যান্ডের সাথে অ্যাটাচড হয়ে গেছে, হবে হয় এটা হবে এক্সপ্রেস অ্যানেক্সেশন, অথবা এটা হবে স্ট্যাচুটরি অ্যানেক্সেশন। এটার মাধ্যমে বার্ডেন তোমার বেনিফিটটা ট্রান্সফার হয়ে যাবে। আর এখানে তো বিল্ডিং স্কিমের কোনো অ্যাপ্লিকেশন নাই। তাহলে কনক্লুশন যেটা হবে, আমরা কনক্লুশনে বলবো হচ্ছে যে আমরা কনক্লুশনে যেটা বলবো যে ফেলনের কাছ থেকে 2টা কভনেন্টের বার্ডেন বি এবং সি এটা এমার কাছে যাবে না, বাট ক্যাফে হিসেবে ইউজ করার যে বার্ডেন এটা ফেলনের কাছ থেকে এমার কাছে ট্রান্সফার হবে। আর বেনিফিট যেটা, যেহেতু বার্ডেনই যায় নাই, তাহলে পজিটিভ কভনেন্টের যে 2টা বেনিফিট ছিল টনির, এই 2টা তোমার ট্রান্সফার হবে না টু নাতাশা, বাট নেগেটিভ কভনেন্টের বেনিফিটটা নাতাশার কাছে ট্রান্সফার হয়ে যাবে বাই অ্যানেক্সেশন, হয় এক্সপ্রেস অথবা ইমপ্লাইড অ্যানেক্সেশন অথবা আন্ডার সেকশন 78। তাহলে নাতাশা শুধু এমাকে সু করতে পারবে একটা বিষয়ে, যে তুমি এটা ক্যাফে ছাড়া অন্য কোনো পারপাসে ব্যবহার করতে পারবে না। ব্যাপারটা কি বোঝা গেছে কিনা দেখো এখানে। তাহলে ফ্রি হোল কভনেন্টের যেই স্ট্রাকচারটা এটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, কিন্তু এটা তো একটু মডিফাই করতে হবে, কারণ নতুন স্লাইড অনুযায়ী একটু হালকা মডিফাই করে নিতে হবে আর কি। তো মডিফাইডটা আমি ক্লাসে দিয়ে দিব। এখন আমি আপাতত, যেহেতু তোমাদের এটা সলভিং করা লাগবে, এখন আমি এটা আপাতত গ্রুপে দিয়ে দিচ্ছি।
freehold covenant structure. দেখো তো গ্রুপে গেছে কিনা। ক্লিয়ার? তাহলে এই দুইটা কোয়েশ্চেন একটু সময় নিয়ে, হ্যাঁ, যতক্ষণ টাইম লাগুক, হ্যাঁ, 5-7 ঘন্টা 10 ঘন্টা যতক্ষণ লাগুক সলভ করতে থাকবা, পুরোপুরি সলভ করবা। ঠিক আছে? ফুললি এই কোয়েশ্চেনগুলা সলভ করতে হবে। অ্যাডভার্স পজিশনে যেটা দিছি সেটা কিভাবে আরো বেটার ভাবে করা যায়, আর একটা কোশ্চেন আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। আর হচ্ছে গিয়ে তোমার এই ফ্রি হোল্ডটা একটু সময় নিয়ে এটা সলভ করে ফেলবা। ঠিক আছে? এটা আমি ইয়েটা তোমার ছবিটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি এটার। ঠিক আছে? তাহলে আজকে দুইটা কোশ্চেন থাকুক, আর একটু ভালো মতো লগগুলা পড়ো যেন তোমরা নিজেরাও পার্টিসিপেট করতে পারো সলভিং এর ক্ষেত্রে। ঠিক আছে?